Can I start? Saiful, can I start now? স্যার, শুরু করে দেন স্যার। হ্যাঁ 29 জন আসছে, আমি মনে হয় শুরু করে দিই। জি স্যার। যথারীতি আমরা আজকেও জুরিসপ্রুডেন্স এর অংশটা দেখব। দেখো আমরা সরি গতকালকে লাস্টলি পড়াচ্ছিলাম বিভিন্ন এনিম্যাল রিলেটেড যে ল গুলি আছে বাংলাদেশের, সেগুলি সম্পর্কে পড়াচ্ছিলাম আমরা। এবং লাস্টে আমার মনে হয় যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট পড়াচ্ছিলাম, যেটা 2012 এর ল ছিল আর কি। 2012 ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট, এটা পড়াচ্ছিলাম। আজকে আমরা কিছু কমন ফ্রড পড়াবো লাইভস্টক সেলে এবং লাইভস্টক প্রোডাক্ট সেলে কি কি ফ্রড হয় সেগুলি নিয়ে পড়াবো, এবং এই ফ্রডের পানিশমেন্ট কি। আমরা জানি যে গ্রাম অঞ্চলে এখনো বিভিন্ন ধরনের লাইভস্টক যখন সেল করে বা লাইভস্টক প্রোডাক্ট যেগুলি আছে, বিশেষ করে মাংস, দুধ, এগুলি সেল করার সময় অনেক ধরনের কিন্তু চতুরতার আশ্রয় নেয় বা ফ্রড করে, চিট করে। সেগুলির কি কি কমন ফ্রড আছে লাইভস্টক সেল এবং লাইভস্টক প্রোডাক্ট সেলের, এবং সেগুলির পানিশমেন্ট কি হয়, সেগুলি নিয়ে আজকে আমরা পড়বো। দেখো, কমন ফ্রডস ইন দ্য সেল অফ লাইভস্টক। লাইভস্টক সেলের ক্ষেত্রে কি কি ফ্রড করে। নাম্বার ওয়ান, দ্য চিটার দে অল্টারেট দ্য ডেসক্রিপশন অফ এনিম্যাল। মানে কি? অল্টারেশন অফ ডেসক্রিপশন অফ এনিম্যাল। 2 নাম্বারটা হচ্ছে কি, অ্যাটেম্পটস টু মেক অ্যান এজড এনিম্যাল এপিয়ার ইয়াঙ্গার। তারা এমন কাজ করে যে একটা বুড়া গরুকে অথবা এনিম্যালকে যেন ইয়াং দেখায়, এই ধরনের কাজ করে। 3 নাম্বার হচ্ছে কি, কোনো একটা অ্যানিমালের যদি কোনো ডিজিজ ডিফর্মিটি থাকে, সেটা মাস্ক করার চেষ্টা করে বা ঢেকে দেওয়ার চেষ্টা করে বা এটা কি লুকানোর চেষ্টা করে। এটাও একটা ফ্রড। তাহলে 3টা আমরা ফ্রড পাইলাম: অল্টারেশন অফ দ্য ডেসক্রিপশন, এবং এজড অ্যানিমাল এপিয়ার ইয়াঙ্গার, সেই ধরনের অ্যাটেম্পট, এবং কোনো ডিজিজ ডিফর্মিটি থাকলে সেগুলিকে মাস্ক করা বা হাইড করা সেগুলি। এরপর আমরা আসি এগুলির বিস্তারিত জানার জন্য, যেমন অল্টারেশন অফ ডেসক্রিপশন, কিভাবে তারা একটা এনিম্যালের মানে বর্ণনা চেঞ্জ করে দেয়, বা তোমার সেটা কিভাবে তার এক্সিস্টিং অবস্থা চেঞ্জ করে দেয়। দেখো, ক্যাস্ট্রেশন করলো কোনো একটা, ধরো কোনো একটা ব্রিডিং এনিম্যাল, বাট ইট ডাজন্ট ব্রিড পারফেক্টলি, তখন ক্যাস্ট্রেশন করে ফেললো। হুম, সেটা একটা হতে পারে, অল্টারেশন হতে পারে। ক্লোজ ক্লিপিং অফ মেন অ্যান্ড টেল, বলা হচ্ছে যে টেল এবং এই যে ঘাড়ের উপর যে পশম থাকে, কেশর বলে যেটাকে, এগুলিকে ক্লোজলি ক্লিপিং করা। ধরো কোনো টেইলের মধ্যে কোনো ইনজুরি, মানে আছে কি বলে, টেইলের যে হেয়ার গুলি আছে সেগুলির কোনো ওই কি বলে এক্সটার্নাল প্যারাসাইট আছে, কিংবা ই মানে এপিয়ারেন্সটা ভালো না, তখন তারা টেইলের হেয়ার ক্লিপিং করে। অথবা মেন যে এই যে কেশরে ধরো এক ধরনের মানে কোনো প্রবলেম আছে, তো ক্লিপিং করে দিল। তারপর ডকিং, তোমরা ডকিং জানো তাই না? ডকিং মানে কেটে ফেলা। হ্যাঁ, ডকিং মানে লেজ কাটা। ডকিং অফ টেলস অফ হর্স এন্ড ডগস, ধরো লেজে কোনো সোর বা কোনো কিছু আছে, হ্যাঁ আলসার আছে, তো লেজটাই কেটে ফেললাম, বললে যে এইটা ডকিং করানো হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য। অথবা পাঞ্চিং হোলস ইন দ্য ইয়ার্স এন্ড কাটিং অ্যাওয়ে অফ দ্য ইয়ার্স। কানে ধরো কোনো সমস্যা আছে, কানের এয়ারে করলা কি ওই জায়গাটাতে কোনো হোল করে দিলা, যে সমস্যাটা যেন না দেখা যায়, অথবা ওইখানে কানটা কেটে ফেললা। পিকিং দ্য হেয়ার টাফট ফ্রম দ্য টেইল, মানে টেইল থেকে
যে পশমগুলি আছে সেগুলি তুলে ফেললা। পশমে ধরো এক্সটার্নাল প্যারাসাইটের কারণে কোনো একবারে বাজে অবস্থা যেটা দেখলে মানুষ কিনতে চাবে না, তখন ওই লোমগুলি তুলে ফেললা। এরপরে আসতে পারে কি ডিস্টর্টিং ব্র্যান্ড মার্কস। অনেক সময় আগে গরুগুলি দেখলে যেগুলি ইন্ডিয়া থেকে ইম্পোর্টেশন হতো অথবা বাইরে থেকে ইম্পোর্ট হয়, সে গরুগুলি কিন্তু ওই যে এই যে বাটক রিজিয়নে ট্যাটুইং করা থাকে অথবা কানে, সেই মার্কগুলিকে তোমরা কেউ যদি চেঞ্জ করে দেয়, হুম, অথবা হতে পারে যে ঘোড়ার তার পাশে ধরো কোনো হোয়াইট প্যাচ আছে, মানে সাদা কোনো অংশ আছে, অথবা মুখে হেয়ারে সেই হেয়ারটাকে হেয়ার কালার দিয়ে এক কালার করে দিলে দেখতে খারাপ লাগে। হ্যাঁ, এক কালারের ঘোড়া চায়, টকটকে লাল ঘোড়া চায়, কিন্তু দেখা যায় যে ঘোড়ার এক পাশে একটা হোয়াইট প্যাচ আছে অথবা মুখের এক পাশে একটা হোয়াইট প্যাচ আছে, যেটার কারণে মনে হচ্ছে যে এই ঘোড়াটা দাম কমে যাবে। তখন কি করলো, হেয়ার ডাই দিয়া ওইটাকে কি করে ফেললো, লাল করে ফেললো, টকটকে লাল, ওই মানে অন্য অংশের যে হেয়ার কালার সেরকম করে ফেললো। এগুলি হলো কি অল্টারেশন অফ দ্য ডেসক্রিপশন অফ এনিমাল, এগুলি এক ধরনের ফ্রড। এরপর আসো কি 2 নাম্বারটা, অ্যাটেম্প টু মেক অ্যান এজড অ্যানিমাল অ্যাপিয়ার ইয়াঙ্গার, যেটাকে বিশপিং বলা হয়। বিশপিং, হ্যাঁ, কোনো এজড অ্যানিমালকে ইয়াং দেখানোর কোনো অ্যাটেম্পট নেওয়া, সেটাও ফ্রড, যেটাকে বলা হচ্ছে বিশপিং। যেমন অনেক সময় ইনসিসর টিথ যেগুলি আছে, যেগুলি এজড অ্যানিমালের ইনসিসর টিতে হোল গর্ত হয়ে যায়, ছোট ছোট গর্ত, মানুষ দেখলে বুঝতে পারে যে এই গর্ত মানে এটার গরুটার বয়স হয়ে গেছে, ইনসিসর টিতে গর্ত আছে। তখন কি করে যারা ফ্রড করে, তারা কি করে, হট আয়রন, পয়েন্টেড আয়রন দিয়ে ওই জায়গাটাতে ওই গর্তের মধ্যে হিট দেয় এবং কোনো ব্ল্যাক সাবস্টেন্স দিয়ে ওইটাকে পূরণ করে দেয়, জাস্ট টু জাস্ট টু ফিল আপ দ্য হোলস ইন দ্য টেবিল অফ ইনসিসর টিথস। ফিল আপ করে দিলে লোকজন বুঝতে পারবে না ইনসিসর টিথের যে গর্তগুলি আছে, গর্তের কারণে যেটা ইন্ডিকেট করে যে তোমার অ্যানিমালটা এজড, এই গর্তটা ফিল আপ করে দেওয়া। অথবা আর একটা কাজ করে, সুপ্রা অরবিটাল ফোসা যেটা আছে চোখের উপরে, চোখের উপরের অংশে সাধারণত গরু যেগুলি মানে অ্যানিমাল যেগুলি বয়স্ক হয়ে যায় সেগুলির সুপ্রা অরবিটাল, সুপ্রা অরবিটাল যে ফোসা আছে সেগুলি ডিপ্রেস থাকে। সো যারা যারা ফ্রড করে কি করে, ব্লোয়িং করে স্কিনের নিচে, সুপ্রা অরবিটাল ফোসার নিচের স্কিনের নিচে বাতাস দিয়ে ওই জায়গায় ফুলায় ফেলে। ফুলালে কি হয়, দেখে টান টান মনে হয়, তো মানে অ্যানিমালটার বয়সটা কম, এটা বুঝায় আর কি। কিন্তু এটা ইজিলি ডিটেক্ট করা যায় পালপেশন করলে, বাতাস এয়ারি ফিলিং হয় আর কি হাতে, এটা থেকে বোঝা যায় যে এটা এই স্কিনের নিচে, সুপ্রা অরবিটাল ফোসার স্কিনের নিচে বাতাস দিয়ে এটা ফুলেছে। এরপরের 3 নাম্বার ফ্রডটা হলো কি, অ্যাটেম্প টু মাস্ক এ ডিজিজ অর ডিফর্মিটি ইন অ্যানিমাল ফর সেল। বিক্রি করার আগে কোনো ডিজিজ বা ডিফর্মিটি থাকলে সেগুলিকে ঢেকে দেওয়া বা হাইড করা। যেমন কি হতে পারে, কোনো ক্রনিক আলসার বা ফিস্চুলা আছে, ফিস্চুলা তো মানে তো বোঝো তোমরা, তাই না? ফিস্চুলা বোঝো তো, জি সার্জারি স্যার। কোনো মানে গর্ত আর কি, হ্যাঁ, অ্যাবসেস হয়ে ওইখানে পকেটেড তোমার কি বলে, এটা কি বলা যায়, সিস্ট এবং ফিস্টুলা দুইটা আছে, তাই না? একটা পকেট অফ উন্ড, মানে একটা পকেট তাই গর্ত, তাই না? সেই রকম যদি থাকে, জি স্যার। স্কিনের নিচে ধরো কোনো ফিস্টুলা আছে অথবা আলসার আছে, সেটা করলো কি, ক্লে অথবা মাড দিয়ে ওইটা ঢেকে দিল, যেন মানুষ বুঝতে না পারে যে এখানে ফিস্টুলা আছে, আলসার আছে, হ্যাঁ? কিনে নিয়ে চলে গেল তাড়াতাড়ি করে, হ্যাঁ, এটা একটা অপরাধ। অথবা ধরো এক পায়ে লেমনেস আছে, অনেক সময় যারা ফ্রড করে তারা কি করে, জাস্ট অপোজিট পায়ে লেম করে দেয়, ইচ্ছা করে লেম করে দেয়। 2 পায়ে লেম থাকলে বোঝা যাবে না, লেমনেস তো বোঝা যায়, এক পায়ে সে করতে পারবে না, মানে হাঁটার সময় একটা স্বাভাবিক হবে আর একটা অস্বাভাবিক হবে, কিন্তু দুইটাই যদি পাশাপাশি দুইটাই যদি লেম হয় তাহলে কিন্তু বোঝা যাবে না, এই কাজটা করে। এক পায়ে ধরো এমনি লেমনেস আছে, তার অপোজিট পায়ে লেম করে দেয় আর কি।
এরপর আসি আমরা কি কমন ফ্রডস ইন দ্য সেল অফ লাইভস্টক প্রোডাক্টস। প্রোডাক্টে কিভাবে ফ্রড করে তারা? ফ্রডস ইন দ্য সেল অফ মিল্ক, এটা খুব বেশি হতো গ্রামে বা হয় এখনো। সেটা কি করে? পানি মিশায়, তাই না? দুধে পানি মিশায়, অথবা দুধ থেকে যে ক্রিমটা তুলে নেয়, ফ্যাট তুলে নেয়, এটাই তো করে, তাই না? সে নাম্বার ওয়ান তাহলে কি রিডাকশন অফ ফ্যাট, আইদার বাই অ্যাডিং ওয়াটার অর বাই স্কিমিং অফ মিল্ক অর বাই স্কিমিং অ্যান্ড ওয়াটারিং টুগেদার। মানে কি পানি মিশানো, অথবা মানে তোমার সর তুলে নেওয়া বা ফ্যাট তুলে নেওয়া, অথবা পানি মিশানো প্লাস ফ্যাট তুলে নেওয়া একই সাথে করে আর কি। কমনলি পানি মিশায় আর কি। টেস্ট করো, যদি ওয়াটারিং করে তাহলে কি স্পেসিফিক গ্র্যাভিটি যদি টেস্ট করো ল্যাক্টোমিটার দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এটাতে ওয়াটার মিশানো হয়েছে কিনা, কারণ দুধের একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে, সেটার বেশি কম হলে তাহলে বুঝবো যে এটা পানি মিশাইছে। অথবা নাইট্রেট টেস্ট করা যায়। আর স্কিমিং করেছে কিনা বা সর তুলে নিয়েছে কিনা বা ফ্যাট তুলে নিয়েছে কিনা, সেটা বোঝার জন্য যে টেস্ট করবা, টেস্ট করলে দেখা যাবে কি ল্যাক্টোমিটারে হাই স্পেসিফিক গ্র্যাভিটি দেখাবে, হাই এসএনএফ সলিড নট ফ্যাট দেখাবে, এবং লো ফ্যাট এটা ইন্ডিকেট করবে। এগুলি দেখেই বুঝতে পারবে যে এখানে পানি মিশানো হয়েছে অথবা ফ্যাট রিডাকশন করা হয়েছে। এরপর ২ নম্বর কি করে? এডিশন অফ প্রিজারভেটিভ। মানে অনেক সময় প্রিজারভেটিভ মিশিয়ে দেয়, ফরমালিন অথবা অন্য টাইপের যে প্রিজারভেটিভ আছে। কারণ তোমরা জানো দুধ খুব হাইলি পেরিশেবল ফুড, খুব দ্রুত এর মধ্যে অর্গানিজম গ্রো করে এবং তাড়াতাড়ি কেটে নষ্ট করে দেয়। সো এটা লঙ্গার শেলফ লাইফের জন্য অনেক সময় প্রিজারভেটিভ মিশিয়ে দেয়, কোনো কেমিক্যাল মিশিয়ে দেয়, যেগুলো আমাদের জন্য হেলথের জন্য হ্যাজার্ড। এছাড়াও অ্যাক্সিডেন্টাল অল্টারেশন করে, যেমন অনেক সময় ইউরিয়া মিশিয়ে দেয়। ইউরিয়া মিশিয়ে দিলে দুধটা কি হয়? ঘন হয়, দেখতে ঘন লাগে, হ্যাঁ। প্রোটিনের পরিমাণ মনে হয় বেশি আছে, এরকম মনে হয়। দুধটা ঘন করার জন্য এটাকে অ্যাডাল্টারেশন বলে, মানে ইউরিয়া মিশিয়ে দেওয়া, অন্য বিভিন্ন ধরনের মিশায় আর কি। এরপর আছে কি ফ্রডস ইন দ্য সেল অফ ঘি। ঘি বিক্রির ক্ষেত্রে অনেক সময় ঘিয়ের ভিতর কি কি ভেজাল দিতে পারে। অনেক সময় ভেজিটেবল অয়েল মিক্স করে ঘিয়ের মধ্যে, যেমন ফাইটো ফাইটোস কি ফাইটোস্টেরাইল এসিটেট মিশায় ভেজিটেবল অয়েল, অথবা হাইড্রোজেনেটেড অয়েল যেমন সিসাম অয়েল যুক্ত করে দেয়। সিসাম মানে কি বলতো? তিল বা তিসি এই ধরনের কিছু, তাই না? জি স্যার। তিল, তিসির জি স্যার, তিল। অয়েল মিশায় দেয়। অর বাই অ্যাডিং অ্যানিমাল ফ্যাট, অনেক সময় কি ফ্যাট অ্যানিমালের যে ধরো ফ্যাট থেকে যে আছে সেগুলি মিশায় দেয়। এরপর আর কি ফ্রড ইন দ্য সেল অফ মিট, যেটাকে বলা কি ফলসিফিকেশন অফ মিট। অনেক সময় কি করে, এই গতকাল কিংবা তার আগের দিন দেখতেছিলাম একটা নিউজে, দেখতেছিলাম যে আহ, গাজীপুরের হায়দ্রাবাদ, এটা হচ্ছে তোমার গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরেই। স্যার উম, ঘোড়ার মাংস। হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার মাংস দেখতেছিলাম। ঘোড়ার মাংস বিক্রি করতেছে, এবং সেল মানে এই কি প্রাইস হলো কি 250 টাকা। আর সেখানে গরুর মাংসের প্রাইস কত? অথবা মানে সকল মাটন যেটা, সেটা হলো কি 1200 টাকা, 1100-1200 টাকা, তাই না? অনেক সময় কি করে, ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি করে, অথবা মহিষের মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করে, অথবা এজড গরুর মাংস বিক্রি করে, অথবা অনেক জায়গায় এমনও রিপোর্ট পাওয়া গেছে কুকুরের মাংস হিসেবে বিক্রি করে কি খাসি তোমার হিসেবে স্যার। খাসির মাংস হিসেবে বিক্রি করে, শিয়ালের মাংস খাসির মাংস হিসেবে বিক্রি করে। এই যে মানে তোমার ফ্রড গুলি, মিট সেলে কিন্তু অনেক ফ্রড হয়, ঠিক আছে? অথবা ভেড়ার মাংস খাসির মাংস হিসেবে বিক্রি করে, ঠিক আছে? এই ফ্রড গুলি ডিটেকশনের জন্য কিছু কিছু মেথড আছে, যেমন ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড এবং সেরোলজিক্যাল মেথড। আমরা সেগুলি সম্পর্কে জানবো। ফিজিক্যাল এক্সামিনেশন, হুম, স্যার কেমিক্যাল মেয়ে এক্সামিনেশন। ছাগলও তো খাসি বলে বিক্রি করে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, যত ধরনের ফ্রড আছে আমি সবগুলো উল্লেখ করলাম না, ইউ নো অল দ্য থিংস। স্যার এটা তোমার কিভাবে ধরবো স্যার যে হ্যাঁ, মানে সেইটাই মেয়েটা দেখো, মেয়ে। ওইটাই পড়াবো। এই যে এখনই বলতেছে কিভাবে ধরবা। হ্যাঁ, প্রথম হচ্ছে কি ফিজিক্যাল এক্সামিনেশন। মোস্ট অফ দ্য কেসেস দ্য এক্সপার্ট ভেটেরিনারিয়ান, তোমার ফরেন্সিক ভেটেরিনারিয়ান
they can detect by physical examination of the meat and fat কিভাবে আমরা বলবো এছাড়াও কেমিক্যাল টেস্টও করা যায় এবং সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করা যায় whether it is mutton or it is chevon or it is beef or it is ক্যারা বিফ এগুলি তোমরা জানো তাই না ভিল এগুলি মাংসের জানো তো ক্যারা বিফ কি বলো তো মহিষের মাংস তাই না মহিষের জি মাংসের স্যার। কি বলে ক্যারা বিফ ঠিক আছে এগুলি আমরা কিভাবে করা যায় দেখো ফিজিক্যাল এক্সামিনেশন মাটন যেগুলি কি ভেড়ার মাংস সেটা আসলে সাধারণত ডার্ক রেড ইন কালার হয় মিটের কালারটা কি ডার্ক রেড হয় অ্যামোনিয়া অর্ডার থাকে হুম এবং এর মাসল ফাইবারের যে কনসিস্টেন্সি থাকে ফার্ম এবং ডেন্স মাসল ফাইবারের কনসিস্টেন্সি হয় কি ফার্ম এবং ডেন্স এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টা দেখো মাসলের মাঝখানে রিচ ফ্যাট ডিপোজিশন থাকে বাট মাসলের ভিতরে না দুইটা মাসলের মাঝখানে ফ্যাট ডিপোজিশন থাকে রিচ ফ্যাট ডিপোজিশন ইন বিটুইন গ্রুপস অফ মাসল ঠিক আছে মাসল গ্রুপের মাঝখানে ডিপ ফ্যাট ডিপোজিশন থাকে বাট ফ্যাট ইজ নট ইন্টারমিক্সড উইথ মাসল মাসলের সাথে প্রত্যেকটা মাসলের মাঝখানে মাঝখানে ফ্যাট থাকে না মাটনের এটা একটা বৈশিষ্ট্য কিন্তু গ্রুপ অফ মাসলের মাঝখানে রিচ ফ্যাট ডিপোজিশন থাকে এবং বোন ম্যারো হয় কি স্লাইটলি রেড এই পয়েন্টগুলি মনে রাখতে হবে ঠিক আছে এখন আমরা গোট মিটটা দেখি গোট মিট দেখো মাটনের থেকে পেলার দেন মাটন মাটন ছিল কি কি ধরনের কালার ডার্ক রেড কালার কিন্তু গোট মিট হবে কি কিছুটা পেল পেলার দেন মাটন এবং মাসল কন্টেইন ভেরি লিটল ফ্যাট ওইটাতে তোমার মাসলে দুইটা মাসল গ্রুপের মাঝখানে ফ্যাট ছিল অনেক বেশি কিন্তু ছাগলের মাংস যেটা গোট মিট যেটা সেটার মাঝখানে খুব সামান্য পরিমাণে ফ্যাট থাকবে এবং দেখো ওইখানে অ্যামোনিয়া অর্ডার ছিল মাংসে এখানে ছাগলের মাংসে বাক খাসির যে একটা কালার মানে অর্ডার আছে না গন্ধ আছে না সেই ধরনের একটা গন্ধ থাকবে ছাগলের মাংস কিন্তু এর ডিস্টিংক্ট একটা গন্ধ পাওয়া যায় তোমরা জানো কি না এবং এই জন্য কিন্তু অনেকে ছাগলের মাংস পছন্দ করে না খেতে ভালো মতো রান্না না হলে ছাগলের মাংস খেতে পারে না কিন্তু একটু যদি মশলা কম হয় কিন্তু ওই ছাগলের মানে ছাগলের গায়ের যে গন্ধটা সেটা কিন্তু আসতে থাকে ঠিক আছে সো স্যার এটা ব্যাড অর্ডার আছে। হ্যাঁ 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 বাকের এক ধরনের ফেরোমেনাস তার এক ধরনের হরমোন নিঃসৃত হয় জাস্ট টু অ্যাট্রাক্ট দ্য ফিমেল গোট টু ব্রিড হ্যাঁ ফেরোমেনাস একটা অর্ডার আসে আর কি সেই অর্ডারের জন্য কিন্তু ওই গন্ধটা আসে বাঘ থেকে পাঠা যেটা তার গায়ের থেকে কিন্তু এক ধরনের গন্ধ আসে এই জন্য পাঠা কিন্তু অনেকে পছন্দ করে না হুম এই গন্ধের কারণে অনেকে কিন্তু খেতে পছন্দ করে না ঠিক আছে সো এই গন্ধটা তোমার গোট মিটে থাকে পাঠাতে খুব বেশি থাকে পাঠার মাংসে কিন্তু অন্য গোট মিটেও কিন্তু এই ধরনের গন্ধটা থাকে এবং এটা বোঝা যায় রান্নার পরেও যদি মশলা কম হয় রান্না যদি কম হয় এটা কিন্তু বোঝা যায় আর র মিট তো এমনি বোঝা যায় যে ওই ধরনের একটা গন্ধ আসতে থাকে কিন্তু মাটনে অ্যামোনিয়া অর্ডার পাওয়া যায় পচা ডিমের যে গন্ধটা সেই ধরনের গন্ধ পাওয়া যায় এরপর আসলে পর্ক শুকরের মাংস এইটা হোয়াইটিশ গ্রে ইন কালার পরবর্তীতে একবারে যখনই মানে তোমার পর্ক বা শুকর কাটা হবে তখন দেখতে মনে হবে যে প্রসেসের সাথে সাথে দেখতে হোয়াইটিশ গ্রে কালার হবে কিন্তু কিছুক্ষণ পরে কেমিক্যাল রিয়াকশনের ফলে এটা গ্রে রেড হয়ে যাবে এবং এর কনসিস্টেন্সি হবে কি সফট পর্ক কিন্তু খুব সফট হয় এবং ফ্যাট ইন্টারমিক্সড উইথ মাসলস মাসলের ভিতর প্রত্যেকটা মাসল ফাইবারের ভিতরে কি থাকে ফ্যাট থাকে এই জন্য কিন্তু পর্ক যে মাংসগুলিতে ধরো ফ্যাট প্রত্যেকটা ফ্যাট ফাইবারের ভিতরে ফ্যাট কি বলে সরি মাসল ফাইবারের ভিতরে ফ্যাট থাকে সেই মাংসটা হেলথের জন্য কিন্তু ভালো বলা হয় না আমি আমি কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতেছি না যে এরপরেও দেখবা যে মাংসটার ভিতরেই মাসল ফাইবারের ভিতরে থাকে বেশি ফ্যাট বেশি থাকে সেগুলিকে বলা হয় যে এটা ইটস নট মানে সুইটেবল ফর গুড হেলথ
মানে তোমরা জানো যে এই মানে অ্যানিমাল ফ্যাটে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে, ব্যাড এলডিএল থাকে এবং এইটা আমাদের রক্তনালীকে ব্লক করার জন্য কিন্তু খুব বেশি রেসপন্সিবল। সো এটা কি খারাপ হিসেবে ধরা হয় আরকি। যে মাংসগুলিতেই মাসলের মাঝখানে ফ্যাট থাকে। কিন্তু আরেকটা বিষয় যে মাংসের মাসলের ভিতরে ফ্যাট থাকে সেগুলি কিন্তু খেতে আবার মজা হয়। হ্যাঁ? খেতে মজা হয় আরকি। কিন্তু হেলথ এর জন্য ভালো না। বোন ম্যারো দেখো, পর্কের বোন ম্যারো, বোন যদি কাটো তাহলে কি পিঙ্ক রেড কালার হয় বোন ম্যারোটা। এবং এই পর্কের আ মানে গন্ধটা কি ধরনের হবে? ইউরিন অর্ডার মানে প্রস্রাবের যে গন্ধটা সেই ধরনের গন্ধ পাওয়া যাবে। এরপর আসে কি ডগ মিট। ডগ মিটেও দেখা যায় যে মাসলের ভিতরে, মাসলের মাঝখানে ফ্যাট থাকে। তবে ঐরকম না। পর্কে যে পরিমাণে থাকে সেরকম না। এবং মাসলটা দেখতে ডার্ক রেড কালার হবে। ডার্ক রেড কালার। জাস্ট লাইক তোমার ওই যে মাটনের মতো। মাটনের যে কালার ডার্ক রেড সেরকম হবে তোমার ডগ মিটের মাসলের কালার। কিন্তু এখানে ফ্যাট হবে হোয়াইট ইন কালার। সাদা হবে আরকি। এরপর আসে কি হর্স মিট যেটা নিয়ে বলতেছিলাম আমি। এই হর্স মিটটাও ডার্ক রেড কালার। যখন কালকে তোমার টিভিতে দেখতেছিলা তোমরা যারা দেখছো, তারা দেখছো যে এগুলি কিন্তু মিটটা অনেকটাই খুব মানে কালো টাইপের ডার্ক রেড, তাই না? এবং কিছুক্ষণ বাতাসে রেখে দিলে এটা ব্ল্যাকিশ হয়ে যায়। ব্ল্যাকিশ ইন কালার। কিন্তু ফ্যাটটা হবে কি গোল্ডেন অর ডার্ক ইয়েলো ইন কালার। এর ফ্যাট গুলি। এবং বোন ম্যারো হবে অনেকটা গ্রিজের মতো। বোন ম্যারো গুলি গ্রিজি হবে। এরপর আমাদের বিফে আসি। বিফটার কালারটাও কি আইডিয়াল বিফ। সেটা হচ্ছে কি স্যাচুরেটেড রেড ইন কালার। যেগুলো ওয়াক্স এর থেকে পাওয়া যায়। স্যাচুরেটেড রেড ইন কালার। হ্যাঁ? একেবারে লাল রঙের হবে। উইথ এ ব্রাউন টিন্টস পাওয়া যাবে। ব্রাউন মানে ছোপ থাকবে ব্রাউন কালারের। এবং এইখানে দেখো জাস্ট লাইক পর্ক, ফ্যাট ইজ ইন্টারমিক্সড উইথ মাসলস। সো বিফটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আ মানে আসলে একটা সার্টেন এজে, তোমাদের না, একটা সার্টেন এজের পরে কিন্তু এটা আসলে আ একটু রিস্কি খাওয়া। ফ্যাট ইজ ইন্টারমিক্সড উইথ মাসলস। এবং ফ্যাট গুলিকে যদি চিলিং করা হয়, ঠান্ডা করা হয়, দেখবে যে এই ফ্যাট গুলি কি হয়ে যায়? ফার্ম হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাই না? কিছুক্ষণ রেখে দিলে কি হয়? গরুর ফ্যাট গুলি কি হয়ে যায়? শক্ত হয়ে যায় না? সেটা বলা হচ্ছে। এখন দেখো ওই যেটা বললাম যে বুড়া গরু একবার ষাঁড় বলে বিক্রি করে অথবা বাছুর গরু বিক্রি করে, এগুলি দেখে কিভাবে বোঝা যাবে? মিল্ক কাউ যেটা দুধ দেয়, সেই গরুর মাংসের কিভাবে বোঝা যাবে দেখে ফিজিক্যালি? লাইটার ইন কালার। ওই যে স্যাচুরেটেড রেড, সেটা লাইট স্যাচুরেটেড রেড হবে। ফাইবারটা কোর্স হবে। মানে কি? খুবই একটু সাকিব সাহেব, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। ওই যে না আমাদের ওই যে সুভেনিয়ারটা আছে তো ওইটা আনার জন্য আ যাবো আরকি। হ্যাঁ, রোজার পর আসবো তাইলে। না আমি ঐদিন বসুন্ধরাতে ওইখানে হ্যাঁ, আচ্ছা অসুবিধা নাই। হুম, ঠিক আছে। হ্যাঁ, অসুবিধা নেই। ওইদিন আমি হাঁটতেছিলাম তো ওইখানে চিন্তা করলাম তাইলে ফোন করব। হ্যাঁ। না অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে কোর্স ফাইবার হবে। ফাইবার গুলি খুব মানে মোটা আঁশ হবে। ফ্যাটের কালার হবে ইয়েলো এবং লেস ফার্ম। মানে কি? দেখো যেগুলি তোমার দুধ দেয় এমন গরু, বুড়া গরু, মানে তোমার কাউ যেটা, সেটা ফ্যাট গুলি কিন্তু ইয়েলো কালারের হবে। আর ওই তোমার বিফের ফ্যাট গুলি সাধারণত কি হয়? তোমার হোয়াইট কালারের হয় এবং কিছুক্ষণ পর ফার্ম হয়ে যায়। ঠান্ডা হইলে ফার্ম হয়ে যায়। কিন্তু এটা লেস ফার্ম হবে এবং ইয়েলো কালারের হবে ফ্যাট গুলি। এটা কিন্তু ডিফারেনশিয়েটিং পয়েন্ট এবং ফাইবারটা কোর্স হবে। হুম? ওল্ড ক্যাটল এইটাও দেখো ফ্যাট গুলি ইয়েলো হবে। ইয়েলো দেখলে বুঝবে যে এটার বয়স হইছে এই গরুটার। হ্যাঁ?
বোন ম্যারো হোয়াইট হবে আর রেডিশ ইয়েলো হবে, মানে কি বোন ম্যারো দেখলে হোয়াইট, যেগুলি মানে কম বয়সের গরু সেগুলি দেখবে যে বোন ম্যারো লাল থাকে, মানে অলওয়েজ প্রডিউসিং মানে ব্লাড সেলস ফ্রম দিস বোন। কিন্তু যেগুলি অনেক বয়স হয়ে গেছে সেগুলি কিন্তু বোন ম্যারোটা হোয়াইট হোয়াইট হতে পারে। এরপর সে ভিল, ভিল মানে তোমরা জানো যে না, বাছুরের মাংস। এটা কি চেনা যাবে? ফাইবার গুলি খুব ফাইন হবে, মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ফাইবার দেখা যাবে, এবং ফ্যাট গুলি মাসলের ভিতর ইন্টারমিক্সড হবে না। হ্যাঁ, এবং বোন ম্যারো হবে কিভাবে? পিঙ্ক রেড ইন কালার, মানে কি প্রচুর পরিমাণে ব্লাড সেল তৈরি করতেছে, পিঙ্ক রেড ইন কালার। এরপর আসে কি পোল্ট্রি মিট। পোল্ট্রি মিট আমরা কিভাবে চিনবো? এটা মানে এটা দেশি পোল্ট্রি মিট। হ্যাঁ, মাসকুলার টিস্যুস আর ফার্ম উইথ ফাইন ফাইবার্স। বলা হচ্ছে কি মাসকুলার টিস্যুটা খুব শক্ত হবে এবং ফাইবারগুলি খুবই ফাইন হবে, এবং ফ্যাটগুলি মাসলের ভিতর ইন্টারমিক্স থাকবে। যতটুকুই ফ্যাট থাকুক ইন্টারমিক্স থাকবে। তবে পোলট্রিতে কিন্তু দেশি মুরগিতে ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে, কারণ অলওয়েজ দে মানে তোমরা ওরাগুলি কিন্তু ওরা খুব দৌড়ায় বেড়ায়, তো বেশি ফ্যাট ডিপোজিশন হয় না। কিন্তু মাসকুলার টিস্যুগুলি কিন্তু ই হয়ে যায়, খুব মানে ফার্ম হয়ে যায়, এবং খেতে ওই জন্যই বাচ্চারা পছন্দ করে না। এরপর হচ্ছে ফিশ মিট। ফিশ মিট সাধারণত হোয়াইট কালার হয় এবং ফ্যাট ফাইনলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য মাসল। মাসলের ভিতর খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে ফ্যাট মানে ডিস্ট্রিবিউটেড থাকে, এবং মিটের ভিতর লার্জ কোয়ান্টিটির ওয়াটার থাকে। অনেক সময় এরকম হতে পারে যে ধরো বড় পাঙ্গাস মাছ, হ্যাঁ, বিক্রি করতেছে অন্য কিছু বললে আর কি, সেটার জন্য ফিশ মিটের বিষয়টাও জানতে হবে আমার। এই আছো তোমরা? হ্যালো? স্যার আছি। হ্যাঁ, একেবারে নিশ্চুপ তো ওই জন্য। এরপর কি কেমিক্যাল এক্সামিনেশন। এগুলি তো ফিজিক্যাল এক্সামিনেশন গেল। আসলে ফিজিক্যাল এক্সামিনেশন দেখে অনেক সময় তোমাদের কোশ্চেন আসতে পারে, স্যার অনেক সময় তো ধরেন বিরিয়ানি রান্না করে ফেলছে মাংস দিয়ে, কি বলে, শিয়ালের মাংস দিয়ে, এইটা কিভাবে আইডেন্টিফাই করা যাবে, তাই না? অনেক সময় কোশ্চেন আসতে পারে। কিন্তু এটার জন্য ওইটা তো র মিট দেখে আমরা একটা ধারণা করলাম যে এরকম হতে পারে, তবে কিন্তু খুবই এক্সপার্ট হইতে হবে। আমি তুমি কিন্তু সরাসরি আইডেন্টিফাই করতে পারবো না, হয়তো বা খুবই এক্সপার্ট হতে হবে, যারা হ্যান্ডেল করে মাংস হ্যান্ডেল করে, যেসব ফরেন্সিক ভেটেরিনারিয়ান আছে হ্যান্ডেল করে অভ্যস্ত, তারা হয়তো ফিজিক্যাল এক্সামিনেশনে অনেকটুকু যেতে পারবে। তবে কনফার্মেশনের জন্য অবশ্যই কেমিক্যাল টেস্ট করতে হবে, যেমন গ্লাইকোজেন টেস্ট আছে, ফ্যাট টেস্ট, অ্যানিমাল ফ্যাট টেস্ট হতে পারে, কোন ফ্যাট সেটা, এবং এছাড়াও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে কি বিভিন্ন তোমরা কি বলে এইচপিএলসি, বিভিন্ন ধরনের টেস্ট আছে আর কি, তোমরা নাম শুনেছো কিনা, ক্রোমাটোগ্রাফি যেটা, হুম, সেই ক্রোমাটোগ্রাফি করেও এই টেস্ট করে এই এগুলি আইডেন্টিফাই করা যায়। এছাড়া সেরোলজিক্যাল টেস্ট করলে কনফার্মেশন হবে, যেমন প্রেসিপিটেশন টেস্ট, আগার জেল ডিফিউশন টেস্ট, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট এবং এলাইসা। এছাড়াও আরো টেস্ট আছে। এই তিনটা মেথডে তোমরা আইডেন্টিফাই করতে পারবো ওয়েদার দিস ইজ তোমার কোন মিট সেটা। তবে রান্না করা মাংসের ক্ষেত্রে আমি যতটুকু জানি বোনের সাইজ, শেপ, এছাড়াও কেমিক্যাল টেস্ট করে কিন্তু এটা নির্ধারণ করে। এখন আসলে যে ফ্রড দেখলাম আমরা দুই ধরনের, লাইভস্টক সেলের ক্ষেত্রে ফ্রড এবং লাইভস্টক প্রোডাক্ট সেলের ক্ষেত্রে ফ্রড। এই ফ্রড গুলি করলে কি কি পেনাল্টি হতে পারে? প্রথমে আসি আমরা ফ্রডস ইন দ্য সেল অফ লাইভস্টক। লাইভস্টক সেলের ক্ষেত্রে ফ্রড করলে কি পানিশমেন্ট হবে সেটা পেনাল কোডের 420 সেকশনে যে বিষয়টা বলা আছে তার আন্ডারে এই ফ্রডটার বিচার হবে। কেউ যদি লাইভস্টক সেল করতে গিয়া কোনো ফ্রড করে, চিট করে, তার বিচার হবে পেনাল কোডের সেকশন 420, 420। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে কিন্তু, কিংবা আমাদের দেশে একটা কথা আছে 420, তাই না? 420 মানে কি, ও কেউ চিট, ফ্রড কে বলা হয় 420। আসলে কি 420টা কি? আসলে পেনাল কোডের একটা ধারা, 420 ধারা। এই 420 ধারাতেই আসলে চিট বা চিটার বা ফ্রড সম্পর্কে বলা আছে। তো মানুষ বলতে বলতে এটা কলোকিয়াল করে ফেলছে যে এতে তো 420, মানে কি ও একটা চিটার। ইট ইন্ডিকেটস দ্যাট this cheater
বা this fraud will be punishable under section 420 of the penal code. ঠিক আছে? এই 420 কথাটা কয়েন্ড হয়েছে ওই পেনাল কোডের 420 ধারার থেকে। বলা আছে কি দেখো, whoever cheats or thereby dishonestly induces the person deceived to deliver any property to any person or to make, alter or destroy the whole or any part of the valuable security or anything which is signed or sealed or and which is capable of being converted into a valuable security shall be punished with imprisonment of either description for a term which may be extended to 7 years and shall also be liable to fine. বলা হচ্ছে যে কেউ যদি চিট করে অথবা ডিসঅনেস্টলি মানে অসততার সাথে কাউকে ইনডিউস করে মানে প্ররোচিত করে প্রতারণা করার জন্য কোনো প্রপার্টি বা মানে কোনো প্রপার্টি অন্য পার্সনকে দেওয়ার ক্ষেত্রে অথবা কোনো অল্টার করে বা কোনো প্রপার্টির পুরো অংশটা বা পার্ট যদি কেউ অল্টার করে বা ডিস্ট্রয় করে, হুম, অথবা কোনো সাইন সিল আছে সেগুলিকে জাল করে অথবা সেগুলি কোনো ডিস্টর্ট করে, হ্যাঁ, অথবা কোনো একটা কম দামি জিনিস সেটাকে এমনভাবে করলো সিল সাপোর্ট দিয়ে যেটাকে ভ্যালুয়েবল প্রোডাক্ট হিসেবে প্রমাণ করার জন্য, এগুলি সবকিছু কিন্তু পানিশমেন্টের আওতায় আসবে এবং 7 বছরের পর্যন্ত জেল হতে পারে, সাথে সাথে ফাইন হতে পারে। এটাই সেকশন 420 তে বলা আছে। এবং এই সেকশনের আন্ডারে কেউ যদি লাইভ স্টক সেলের ক্ষেত্রে ফ্রড করে তার পানিশমেন্ট হবে। এরপর আসে কি ফ্রড ইন দ্য সেল অফ লাইভ স্টক প্রোডাক্টস। লাইভ স্টক প্রোডাক্টের ক্ষেত্রে ফ্রড করলে কেউ, এটা তখন সেকশন 415 415 and 417 সেকশনের আন্ডারে পড়বে পেনাল কোডের। মানে পেনাল কোডের 415 এবং 417 ধারায় তার বিচার হবে কেউ যদি লাইভস্টক প্রোডাক্ট সেলের ক্ষেত্রে ফ্রড করে। এইখানে কি বলা আছে দেখো, বলা হচ্ছে যে এইখানে 415 এবং 17-তে আসলে কি চিটের সংজ্ঞা দেওয়া হয়েছে। এইখানে এই পেনাল কোডের এই ধারাগুলিতে চিট সম্পর্কে বলে, চিট কাকে বলা হবে, বলা হচ্ছে যে whoever by deceiving any person prudently, fraudulently or dishonestly induce the persons or deceived to deliver any property to any person or to consent that any person shall retain any property or intentionally induces the person so deceived to do or omit to do anything which he would not do or omit if he were not so deceived, and which act or omission causes or is likely to cause damage or harm to that person in body, mind and reputation or property is said to be cheat. বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি প্রতারণার আশ্রয় নিয়ে কোনো ব্যক্তিকে বা ডিসঅনেস্টলি অসততার সাথে কোনো ব্যক্তিকে অসততার উদ্দেশ্যে কোনো প্রপার্টি দেওয়ার ক্ষেত্রে কোনো অসততার আশ্রয় নেয়, অথবা বলা হচ্ছে যে ধরো কোনো একটা ব্যক্তি বললো যে হ্যাঁ আমি এই প্রোডাক্ট ডেলিভারি করব, একটা কনসেন্ট দিল, কিন্তু সে যদি ইন্টেনশনালি ওইটাকে চেঞ্জ করে, অথবা ধরো একটা কমিটমেন্ট করলো যে আমি টাকা দিলাম আমাকে এটা দিবেন, সেটা চেঞ্জ করে দিল, অথবা পরে গিয়ে বললো না আমি এটা করব না, হ্যাঁ, এই সমস্ত কাজের ফলে কোনো পার্সনের যদি বডি, মাইন্ড এবং রেপুটেশন এবং প্রপার্টির কোনো ক্ষতি সাধন হয় তবে তাকে চিট বলে গণ্য করা হবে, এটা চিট হিসেবে কনসিডার হবে। এবং এই পেনাল কোডের এক্সপ্লানেশনে বলা হয়েছে, এই পেনাল কোডের এক্সপ্লানেশনে বলা হয়েছে এ ডিসঅনেস্ট কনসিলমেন্ট অফ ফ্যাক্টস ইজ এ ডিসেপশন উইদিন দ্য মিনিং অফ দিস সেকশন। বলা হচ্ছে যে কোনো একটা সত্য ঘটনাকে যদি লুকানো হয়, কোনো একটা জিনিসের সত্য জিনিসটাকে যদি লুকানো হয় প্রতারণার দ্বারা বা প্রতারণার উদ্দেশ্যে, তবে এটা এই সেকশনের মধ্যে পড়বে। ঠিক আছে? এবং কেউ যদি এই চিট করে, বলা হচ্ছে যে এই সেকশনে বলা আছে তার 1 বছরের জেল হবে অথবা ফাইন হবে অথবা দুইটাই হবে আর কি। বুঝতে পেরেছো কিনা?
তার মানে লাইভস্টক প্রোডাক্ট সেলের ক্ষেত্রে এই সেকশন ২ টার আন্ডারে যে কথা বলা হয়েছে, চিট সম্পর্কে যেটা বলা হয়েছে, অ্যাকচুয়াল ফ্যাক্ট কনসিলমেন্ট বা গোপন করার কথা বলা হয়েছে, সেই যেটা চিট হিসেবে গণ্য হবে, সেইটাকেই বলা হচ্ছে যে এই সেকশনের আন্ডারে বিচার হবে এবং ১ বছরের জেল হতে পারে অথবা ফাইন হতে পারে অথবা ২ টাই হতে পারে। এরপর আমরা আসি সরাসরি ভেটেরোলিগ্যাল উন্ডস, সেটা সম্পর্কে জানবো। আমরা এমনি উন্ড সম্পর্কে জানি, তাই না? সার্জিক্যাল উন্ড সম্পর্কে তোমরা পড়েছ, তাই না? ইনজুরি টু মানে স্কিন অর মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন অথবা স্কিনের কন্টিনিউটির যদি কোনো ব্রেকেজ হয় অথবা ব্রিচ হয়, সেটাকে আমরা উন্ড বলি, তাই না? সার্জিক্যালি উন্ড বলি। আমরা এটা জি স্যার। ভেটেরোলিগ্যাল উন্ড সম্পর্কে পড়বো, যেগুলি কোনো খারাপ উদ্দেশ্যে, কোনো ভায়োলেন্স এর জন্য বা কোনো ক্ষতি সাধনের জন্য কোনো গরুর যদি মানে কোনো অ্যানিমেলের যদি ওন্ড করা হয়, সেই সমস্ত ওন্ড সম্পর্কে পড়বো। তার ক্লাসিফিকেশন পড়বো, ডিফারেন্সেস পড়বো এই ওন্ডগুলির এবং ওন্ড এর কিভাবে সার্টিফিকেট দেওয়া হয় সেটা সম্পর্কে পরে দেখবো। দেখো ভেটেরোলিগ্যাল উন্ডস। ১ম এ বলা হয়েছে সার্জারিতে ওন্ড বলা হয় যে এনি ইনজুরি যেগুলি তোমার কোনো স্কিন বা মিউকাস মেমব্রেনের কন্টিনিউটি ব্রেকেজ করে বা ব্রিচ করে, সেটাকে উন্ড বলি আমরা। কিন্তু ভেটেরোলিগ্যাল উন্ড হবে কোনো ভায়োলেন্স বা খুব খারাপ উদ্দেশ্যে কোনো মিসচিপের মাধ্যমে যদি করা হয়, স্কিন বা মিউকাস মেমব্রেনের ব্রেকেজ করা হয়, কন্টিনিউটির ব্রেকেজ করা হয় বা ইনজুরি করা হয়, সেটাকেও বলা হবে কি ভেটেরোলিগ্যাল উন্ড। দেখো লিগ্যাল সেন্সে বলা হচ্ছে কি, লিগ্যাল সেন্সে ন্যাচারাল কন্টিনিউটি আমাদের অ্যানিমাল বডি যে ন্যাচারাল কন্টিনিউটি আছে বডি টিস্যুর, either it is skin or mucous membrane or any tissue, নরমালি ন্যাচারাল যে কন্টিনিউটি থাকার কথা, সেইটার যদি এনি হ্যাম্পার হয়, কন্টিনিউটির যদি হ্যাম্পার হয় বা ব্রিচ হয় অথবা ব্রেকেজ হয়, নট অনলি দ্যাট দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন, আদার টিস্যুরে যদি ন্যাচারাল কন্টিনিউটি ব্রেকেজ হয়, সেইটার প্রতিকার করবে লিগ্যাল সেন্সে এবং সেগুলিকে উন্ড বলা হবে। ঠিক আছে? ওই যে আবারও বলা হচ্ছে উন্ড বলা হচ্ছে কি ড্যামেজ টু দ্য লিভিং টিস্যু। লিভিং টিস্যু ড্যামেজ করাকে উন্ড বলা হয় আরকি। আর ভেটেরোলিগ্যাল উন্ড বুঝেছো তো তোমরা নাকি? যেখানে তোমার আইনগত বিষয় থাকবে। এমনি তো উন্ড, ধরো একটা গরু পড়ে গিয়ে উন্ড হয়েছে। সেখানে তো কিন্তু কোনো কি হবে না, অথবা কোনো সার্জারি করতে গিয়ে উন্ড হয়েছে। সেগুলো কিন্তু ভিন্ন বিষয়। কিন্তু ভেটেরোলিগ্যাল উন্ড হচ্ছে কোনো মিসচিপ বা তোমার আ ভায়োলেন্স অথবা খারাপ উদ্দেশ্যে যদি কেউ কারোর মানে অ্যানিমালের উন্ড করে, সেটাকে বলা হচ্ছে কি ভেটেরোলিগ্যাল উন্ড এবং সেখানে অবশ্যই আইনের বিষয় জড়িত থাকবে। লিগ্যাল প্রতিকারের সলিউশনের বিষয় থাকবে আরকি। দেখো ক্লাসিফিকেশন কিভাবে হতে পারে? জেনারেল ক্লাসিফিকেশন যেমন মেকানিক্যাল উন্ডস, সেটা হতে পারে অ্যাব্রেশন, তারপর কনটিউশনস, ল্যাসারেশন, incised wound, stab wound, firearm or gunshot wound, ফ্র্যাকচার অর ডিসলোকেশন, এগুলি হলো কি মেকানিক্যাল উন্ডস। তোমরা এগুলি জানো তো না? অ্যাব্রেশন, কনটিউশন, ল্যাসারেশন, এগুলি জানো তো তোমরা? হ্যালো? জি স্যার। জানো এগুলি? অ্যাব্রেশন কি? অ্যাব্রেশন আর ল্যাসারেশনের মধ্যে পার্থক্য কি? কনটিউশন কি? সার্জারিতে পড়ানোর কথা এগুলি। হ্যাঁ? মনে আছে? পড়াইছে কিনা এগুলি? নাইলে আমি একটু, একটু করে বলে দেবো আরকি। কারণ এইগুলি তো সব একই রকম মনে হচ্ছে। কনটিউশন যেমন হচ্ছে কি, কোনো ইনজুরির কারণে ওইখানের ক্যাপিলারি, ব্লাড ভেসেলের ক্যাপিলারি গুলি নষ্ট হয়ে যাওয়া এবং রক্ত জমাট বাঁধা। জাস্ট থিংক অ্যাবাউট নাহিদ ইসলাম অ্যান্ড হিজ থাই, কেমন হয়েছিল ওইখানে? মনে আছে নাহিদ রক ইসলাম? রক্ত উপদেষ্টা। জমাট বেঁধে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপদেষ্টা ছিলেন যে এখন এখন উনি যে নতুন পার্টির আহ্বায়ক মনে হয়। ওর থাইয়ে যেটা ছিল ওনার, সেটা হচ্ছে কি কনটিউশন। মানে কি ওইখানে তোমার ইগুলি কি বলে? ক্যাপিলারি গুলি ড্যামেজ হয়ে এখানে রক্ত জমাট বেঁধে গেছিল। অ্যাব্রেশনটা কি? কোনো একটা ঘষা লাগা, তাই না? এই যে ধরো কোথাও আমাদের ঘষা লাগলো, একটু ঘষা লেগে যেটা হয়, ওইটা হয় অ্যাব্রেশন। আর ল্যাসারেশন হলো কি? ল্যাসারেশন হলো কি ঘষা লেগে ওইখান থেকে বনি প্রমিন্স,
কোথাও বোন আছে, বোনের উপর ঘষা লাগছে, ঘষালে বোনের উপরের অংশে বনি প্রমিন্সে ঘষা লাগলে কি হয়, ওইখানে সিরা চলে যায়, তাই না? যে এমনি তো বনি প্রমিন্স, আবার কোথাও এমন ভাবে ঘষা লাগছে, ধরো এই তোমার বাইক অ্যাক্সিডেন্টে ঘষা গুলি যে খায়, সেগুলি কি হয়, বনি প্রমিন্স গুলি কিন্তু এর সিরা যায় আর কি, সেটাকে ল্যাসারেশন বলে। আর অ্যাব্রেশনের শুধুমাত্র ঘষে গিয়ে ঘষা খেয়ে ওইখান থেকে মানে উপরের লেয়ারটা সিরে যায় নাই, তোমার ডার্মিস এপিডার্মিসে সিরে যায় নাই, খালি ঘষা খেয়েছে। হ্যাঁ, সেটা। ইনসাইজ তো বুঝেছই, স্ট্যাব তো বুঝেছো, স্ট্যাব করা ছুরি দিয়ে, ফায়ারআর্ম, ফ্র্যাকচার, ডিসলোকেশন, এগুলি তোমরা বুঝো। এরপরে কি থার্মাল ওন্ডস, বুঝতে পারছো, টেম্পারেচার দ্বারা যেগুলি হবে, যেমন বার্নস এন্ড স্ক্যালডস। বার্ন তো তোমরা জানো, তাই না, পুড়ে যাওয়া, বার্ন বা জি ফ্রিকশন স্যার। মাধ্যমে যেটা হবে, গরুর গলায় রশি পরানো আছে, টানতেছো, ওইখানে রশির দ্বারা ফ্রিকশন হয়ে ওইখানে টিস্যু ইনজুরি হলে সেটাকে কিন্তু ফ্রিকশন বার্ন বলা হয়, অথবা আগুনে পুড়ে গেল। আর স্ক্যাল্ড কি? স্যার ভাপ লাগা, গরম পানিতে ভাপ লেগে অনেক হ্যাঁ, সময় ওই জায়গাটা জ্বলে যায়। ফায়ারের মাধ্যমে যেটা হবে, হ্যাঁ, সেইটার দ্বারা, ভাপের মাধ্যমে যেটা স্ক্যাল্ড বলে। এছাড়াও কি ফ্রস্ট বাইট আছে, তাই না? ফ্রস্ট বাইট বরফ দ্বারা যেটা হবে আর কি, অথবা তুষারের দ্বারা যেটা হবে আর কি, ফ্রস্ট বাইট, এটাও কিন্তু খুব মারাত্মক হয়। এবার হচ্ছে ট্রান্সপোর্ট কি? রিলেটিভ হিউমিডিটির কারণে, এই যে বিশেষ করে শীতকালে কিন্তু আমাদের পা গুলি রিঙ্কেল হয়ে যায়, পায়ের পাতায় ভাঁজ ভাঁজ করে যায়, করুগেটেড হয়ে যায়, সেটাকে ট্রান্সপোর্ট বলে, ট্রান্সপোর্ট, ঠিক আছে? এবার কি কেমিক্যাল ওন্স, সেটা হতে পারে কি করসিভ অ্যাসিড আর অ্যালকালি দ্বারা হতে পারে। এছাড়াও ওন্স ডিউটি ইলেকট্রিসিটির দ্বারা হতে পারে, লাইটনিং দ্বারা হতে পারে, এবং রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দ্বারা হতে পারে। এরপর আসে কি ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য উন্ডস, সেটা কি? ব্লান্ট ইনজুরি, ব্লান্ট ইনজুরি, ব্লান্ট ইনজুরি মানে কি? ব্লান্ট মানে কি? ভোঁতা, তাই না? ভোঁতা কোনো কিছুর মাধ্যমে ইনজুরি হওয়া, যেমন অ্যাব্রেশন, মানে ওইখানে ই করা, কি ঘষা খাওয়া, কনটিউশন যেটা বললাম, ল্যাসারেশন, ফ্র্যাকচার, ডিসলোকেশন, এগুলিকে বলে কি ব্লান্ট ইনজুরির মাধ্যমে উন্ড। এবারে 2 নম্বর হচ্ছে কি শার্প পয়েন্টেড উইপেন দ্বারা হওয়া, যেমন ইনসাইজড মানে কি কোন ছুরি দিয়া, ধরো এরকম কোপালে অথবা রামদা দিয়ে কোপালে, যেটা এখন খুব ট্রেন্ড হয়ে গেছে ছিনতাইকারীদের, সেগুলো কি ইনসাইজড উন্ড। অথবা ছুরি মারা বুকের মধ্যে, পেটের মধ্যে, সেগুলো কি পাংচারড উন্ড বা স্ট্যাব, ঠিক আছে? এরপর হচ্ছে কি ওন্ডস ফ্রম হিট, লাইটিং, কেমিক্যাল, স্ট্রিম বার্নস, স্ক্যাল্ড, এটা হতে পারে। অথবা ওন্ড হতে পারে কি বোম্ব স্প্লিন্টারের মাধ্যমে। এটা হলো ইটিওলজি বেসড ক্লাসিফিকেশন। এরপর কি ডিফারেন্সেস অ্যামং ইনসাইজড উন্ড, ল্যাসারেটেড উন্ড এন্ড পাংচারড উন্ড, বলে কি ইনসিশনের মাধ্যমে যে উন্ড হয়, ল্যাসারেশন মাধ্যমে যে উন্ড হয়, এবং পাংচারের মাধ্যমে যে উন্ডগুলি হয়, সেটা পার্থক্য তোমরা বুঝতে পেরেছো কিনা? ইনসেশন, ল্যাসারেশন এবং পাংচার। জি স্যার। হ্যাঁ, ধরো একটা রামদা দিয়ে একটা কোপ দিল, সেখানে কি হবে, কোন উন্ড হবে বলো? স্যার ইনসাইজড ওন্ড। ইনসাইজড উন্ড। ল্যাসারেটেড কোনটা? ধরো ধরে এরকম ঘষা দিল তোমার, এতে ফেলে দিয়ে এরকম ঘষা দিল, তোমার বনি প্রমিন্স যে জায়গাগুলি আছে ওগুলি সিরে সিরে গেল, সেটা হলো কি ল্যাসারেটেড উন্ড। আর একটা পাংচারড উন্ড, ছুরি বসায় দিল, হ্যাঁ, কোথাও, সেটা হলো কি পাংচারড উন্ড। দেখো এগুলি সম্পর্কে আমরা পার্থক্য দেখবো কি। সাইট বলা হচ্ছে ইনসাইজড উন্ড যে কোনো জায়গায় হতে পারে, কোপটা যে কোনো জায়গায় পড়তে পারে। ল্যাসারেটেড বলতেছে ওভার বনি প্রমিন্স, সাধারণত বনি প্রমিন্সে হবে। পাংচারড উন্ড সেটা যে কোনো জায়গায় হতে পারে। ম্যানার অফ প্রোডাকশন, সাধারণত ইনসাইজড উন্ড বলা হবে কি শার্প অবজেক্ট বা উইপন দ্বারা হবে। ল্যাসারেটেড উন্ড সাধারণত ব্লান্ট মানে ভোতা অবজেক্ট বা উইপন দ্বারা হবে। পাংচারড উন্ড হওয়ার জন্য তোমার শার্প পয়েন্টেড অবজেক্ট লাগবে, অথবা ব্লান্ট উইপন দ্বারা হতে পারে। ব্লান্ট উইপন দ্বারা কি পাংচারড উন্ড হতে পারে? না স্যার। হতে পারে। রড রড ঢুকায় দিছে ধরো কোনো অ্যানিমেলের ভিতরে, এটা তো আর শার্প পয়েন্টেড না, ব্লান্ট, তাই না? এটা। এরপর কি শেপ, সাধারণত ইনসাইজড উন্ডের শেপ হবে কি লিনিয়ার অর স্পিন্ডল শেপ। ল্যাসারেটেড উন্ডের শেপ হবে কি ইরেগুলার,
এবং পাংচার্ড উন্ডের শেপ দুইটাই হতে পারে লিনিয়ার। লিনিয়ার তো বুঝেছো তাই না? হ্যাঁ, হ্যালো, জি স্যার। লিনিয়ার বুঝেছো। লিনিয়ার আর ইরেগুলার দুইটাই হতে পারে তোমার পাংচার্ড উন্ডের ক্ষেত্রে। ডাইমেনশন, এই ডাইমেনশন ধরো ইনসাইজড উন্ডের লেন্থ, কোথাও কাটলে তো লেন্থ ডেপথের চেয়ে বড় হবে তাই না ইনসাইজড উন্ডের। ল্যাসারেটের উন্ডের তোমার লেন্থ ডেপথের চেয়ে বেশি হবে, কিন্তু পাংচার্ড উন্ডের ডেপথ লেন্থের চেয়ে বেশি হবে কিন্তু, কারণ এক ভিতরের দিক চলে যাবে তাই না। মার্জিন সাধারণত ইনসাইজড উন্ডের স্মুথ হবে, ল্যাসারেটেড উন্ডের ইরেগুলার হবে, এবং পাংচার্ড উন্ডেরটা স্মুথ হবে মার্জিনগুলি যেখানে কেটে গেছে। আবারও বলতেছি ল্যাসারেটেড মানে ওইখানে এবড়ো থেবড়ো ছিঁড়ে যাওয়া তাই না, এর জন্য ইরেগুলার হবে, কিন্তু কেটে গেলেও দেখবে মার্জিনগুলি স্মুথ হবে এবং পাংচার্ড উন্ডের মার্জিনও স্মুথ হবে। অ্যাব্রেশন অন এজেস, দেখো অ্যাব্রেশন ইনসাইজড উন্ডের অ্যাব্রেশন থাকবে না, কিন্তু ল্যাসারেটেড উন্ডের কিন্তু অ্যাব্রেশন থাকবে, মানে কি ওইখানে ঘষা যে লাগছে এটা বোঝা যাবে, কিন্তু পাংচার্ড উন্ডের অ্যাব্রেশন থাকবে না। ব্রুইসিং, ব্রুইসিং যেটা বললাম আমার, কনটিউশন বা ব্রুইসিং সেম জিনিস, ক্যাপিলারি ড্যামেজ হয় এখানে কনজেশন হওয়া। দেখো ইনসাইজড উন্ডের ব্রুইসিং থাকবে না, ল্যাসারেটেড উন্ডে ব্রুইসিং থাকবে, মানে ক্যাপিলারি ড্যামেজ হবে এবং ওখানে ব্লাড ক্লট থাকবে। পাংচার্ড উন্ডেরও ব্রুইসিং থাকবে না, অ্যাবসেন্ট থাকবে। ডেপথ অফ উন্ড, দেখো এখানে যতটুকু ডেপথ থাকুক ইনসাইজড উন্ডের ক্লিয়ার কাট, মানে কাট একবার ক্লিয়ার তাই না, কিন্তু তোমার ল্যাসারেটেড উন্ডের ক্লিয়ার কাট ডেপথ থাকবে না, পাংচার্ড উন্ডের ক্লিয়ার কাট ডেপথ থাকবে। হিমোরেজ, দেখো ইনসাইজড উন্ডের হিমোরেজ হবে প্রফিউজ এবং এক্সটার্নাল হিমোরেজ হবে, কোথাও কেটে গেলে তো প্রচুর ব্লিডিং হতে থাকে, কোপিয়াস ব্লিডিং তাই না, এবং এক্সটার্নাল ব্লিডিং হতে থাকে। কিন্তু ল্যাসারেটেড উন্ডের দেখো স্লাইড ব্লিডিং হবে এবং এক্সটার্নালি ব্লিডিং হবে, কিন্তু পাংচার্ড উন্ডের স্লাইড হতে পারে, প্রফিউজ ব্লিডিং হতে পারে, কিন্তু এই ব্লিডিংটা ইন্টারনাল ব্লিডিং, ভিতরে ব্লিডিং হবে। হেয়ার বাল্ব, হেয়ার বাল্ব যেখানে ওন্ড হয়েছে সেখানকার হেয়ার বাল্ব কি হবে, ক্লিয়ার কাট হবে। ইনসাইজড উন্ডের তোমার ল্যাসারেটেড উন্ডেরও ক্রাস্ট হবে এবং পাংচার্ড উন্ডেরও ক্লিয়ার কাট হবে। বোন, দেখো অনেক সময় ইনসাইজড উন্ডের ক্ষেত্রে বোন মে বি ইনভলভ, কেটে যেতে পারে। ল্যাসারেটেড উন্ডের ফ্র্যাকচার হবে, পাংচার্ড উন্ডের পাংচার হয়ে যেতে পারে তোমার বোনের ভিতরে। ফরেন বডি মানে ধুলা ময়লা এগুলি সাধারণত ইনসাইজড উন্ডে অ্যাবসেন্ট থাকবে, কিন্তু ল্যাসারেটেড উন্ডে কিন্তু প্রেজেন্ট থাকবে। পাংচার্ড উন্ডেরও প্রেজেন্ট অ্যাবসেন্ট হতে পারে, ধরো এমন অস্ত্র দিয়ে পাংচার করা হয়েছে যেটা তোমার ময়লা আবর্জনা লাগানো ছিল, তখন কিন্তু প্রেজেন্ট থাকবে ফরেন বডিস, অথবা অ্যাবসেন্ট হতে পারে। এরপর আমরা আসি যে কোনটা মৃত্যুর আগে করা হয়েছে নাকি পরে করা হয়েছে। অ্যান্টিমর্টেম উন্ড এবং পোস্টমর্টেম উন্ড কিভাবে ডিফারেন্স করা যেতে পারে, মানে স্যার ইনসাইজ না পাংচার্ড কোনটা বেশি ডেঞ্জারাস? হ্যাঁ স্যার ইনসাইজ নাকি পাংচার্ড মানে ডেঞ্জারাস কোনটা বেশি? সবগুলি ডেঞ্জারাস। ধরো ইনসাইজড উন্ড এমন একটা জায়গায় কাটা হলো, ধরো তোমার জুগুলার ভেইনের এখানে ইনসাইজ করা হলো, এনিমালটা বাঁচবে না। হ্যাঁ, আবার ধরো পাংচার্ড উন্ড, তার থাই মাসলে পাংচার্ড উন্ড করা হয়েছে, এনিমালটা সাফার করবে কিন্তু মারা যাবে না। কিন্তু ধরো পাংচার্ড উন্ড করা হয়েছে ধরো ফুসফুসে, তখন কিন্তু এনিমালটা কি হবে, মারা যাবে। এটা কোথায় করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। অল আর ডেঞ্জারাস, ল্যাসারেটেড উন্ড লেস স্যার ডেঞ্জারাস। আমাদের যখন পড়ে গেলে হাঁটুতে বা কনুইতে ছিলে যায় সেটাকে আমরা ল্যাসেরেটেড ওন্ড বলতেছি, তাহলে অ্যাব্রাশনটা কি কোনটা হবে? অ্যাব্রেশন এনি প্লেস তোমার ঘষা লাগলে, যখন এটা বনি প্রমেন্সে হবে এবং সেই জায়গাটা ছিঁড়ে যাবে, তখন তাকে ল্যাসারেশন বলবে। হ্যাঁ, আর যখন কোথাও ধরো একটু ঘষা লেগে ওইখানে সেরে নাই, ডিসকন্টিনিউয়াস হয় নাই, কিন্তু ওইখানে কি হয়েছে, রক্ত জমাট, মানে ওইখানে কি বলে কনজেশন হয়েছে এবং দেখা গেছে যে ওইখানে একটা হয়েছে, হ্যাঁ, হেমাটোমা,
এই ধরনের হলে সেটাকে বলে কি অ্যাব্রেশন। বুঝা গেছে কিনা? মানে জি এখানে স্যার। টিস্যু লস হবে না, অ্যাব্রেশনের ক্ষেত্রে টিস্যু লস হবে না, কিন্তু ল্যাসারেশনের ক্ষেত্রে টিস্যু লস হবে, মানে কিন্তু ছিঁড়ে উঠে যাবে। ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ। এখন আমরা দেখব যে অ্যান্টিমর্টেম এবং পোস্টমর্টেম ওন্ডের মধ্যে পার্থক্য কিভাবে করবো আমরা। প্রথমটা হলো ইফেক্ট অফ ওয়াশিং, এটা মোস্ট ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে। অ্যান্টিমর্টেম ওন্ডের যে মৃত্যুর আগে যদি কোনো ওন্ড কেউ করে, তাহলে যে ওন্ডের জায়গা মৃত্যুর আগে কোনো ওন্ড করে কিংবা কোনোভাবে যদি হয়, যেহেতু আমরা ভেটেরিলিগাল ওন্ডের কথা বলতেছি, সো আমরা এইটাই বলবো মৃত্যুর আগে যদি কোনো ওন্ড কেউ করে তাহলে কি হবে, সেই ওন্ডের এজ এবং সেলুলার টিস্যুগুলি ডিপ স্টেইনড থাকবে, ব্লাড স্টেইনড থাকবে, যেগুলো ওয়াশ করলেও ওই স্টেইনিংটা উঠবে না। যেখানে কেটে গেছে সেই এজটা এবং সেলুলার টিস্যুতে ব্লাড লেগে থাকবে এবং ডিপ স্টেইনড হবে, যেগুলোকে ওয়াশ করলে উঠবে না। কিন্তু পোস্টমর্টেমের পরে মানে কি মৃত্যুর পরে কাটা হয়েছে, সেই জায়গাটা ওই কাটার বা উন্ডের জায়গাটার এজ এবং অনেক সময় হয় না, বললো যে এটা আসলে মারা যাওয়ার পরে হয় না, এটা মারা যাওয়ার পরে হয়েছে, আগে হয়েছে কিনা কিংবা পরে, হয়তো বা গরুটা ধরে এমনি মারা গেছে, তাই না? কিন্তু শত্রুতাবশত অন্যকে ফাঁসাইতে গিয়ে বললাম মারা যাওয়ার পর গরুটারে কয়েকটা স্ট্যাব করলাম অথবা উন্ড করলাম, বললাম যে ও আমার গরুরে এরকম করে কি করছে, স্ট্যাব করে মেরে ফেলছে, ডাক্তার দেখেন এই যে, অথবা অফিসার দেখেন, পুলিশ অফিসার দেখেন আমার গরুটাকে এই যে এইভাবেই করছে, তখন সেটা কিভাবে করবা? যদি এজ এবং সেলুলার টিস্যুটা ডিপলি স্টেইনড না থাকে, থাকবে না। মারা যাওয়ার পরে যদি কেউ এরকম স্ট্যাবিং করে উন্ড করে বা কোনোভাবে যদি উন্ড করে জাস্ট টু ক্লেমিং আদার্স টু বি দ্য ভিকটিম অফ দিস, মানে মানে কি বলে এই ঘটনাটার জন্য অপরাধী করার জন্য যদি করা হয়, তাহলে যদি মারা যাওয়ার পর করে, তাহলে ওই এজ এবং সেলুলার টিস্যুটা ডিপলি স্টেইন থাকবে না ব্লাড দ্বারা, এবং যদিও হালকা একটু থাকে সেইখানে পানি দিয়ে ওয়াশ করলে চলে যাবে। ঠিক আছে? এটা কিন্তু খুব ক্যারেক্টারিস্টিক। এরপর কি সাইন্স অফ ভাইটাল রিঅ্যাকশন। মারা যাওয়ার আগে যদি কোনো উন্ড হয় সেটার ইনফ্লামেশনের একটা সাইন দেখা যাবে, ইনফ্লামেটরি সেল দেখা যাবে হিস্টোলজি করলে, এবং রিপ্যারেটিভ প্রসেস মানে বা রিপেয়ারের যে প্রসেস, ওইখানের যে হিলিং এর প্রসেস শুরু হবে। কিন্তু মারা যাওয়ার পরের যদি করা হয় সেটা ওইখানে ইনফ্লামেশনের কোনো কাজ থাকবে না এবং রিপেয়ারের কোনো প্রসেস শুরু হবে না। দেখো হিমোরেজ, মারা যাওয়ার আগে যদি কোনো উন্ড হয় সাধারণত কোপিয়াস আর্টারিয়াল হিমোরেজ পাওয়া যাবে, মানে কি আর্টারি থেকে ব্লিডিং হবে, কোপিয়াস মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে যদি সেটা ইনসাইজড উন্ড হয়। কিন্তু পোস্টমর্টেম উন্ড যদি হয় তাহলে কোনো হিমোরেজের থাকবে না, তবে স্লাইটলি ভেইন থেকে কিছু ব্লাড আসতে পারে, স্লাইট ভেনাস ব্লাড আসতে পারে, কিন্তু আর্টেরিয়াল হিমোরেজ হবে না, যেটা হিমোরেজ বলে সেটা হবে না। মার্ক অফ স্পাউটিং, স্পাউটিং মানে কি খুব দ্রুত বেগে ব্লাড তোমার হওয়া যায়, বের হয়ে আসা, ধরো কোথাও কেটে গেছে, কোনো আর্টারি কেটে গেলে কি সে ফিনকি দিয়ে ব্লাড আসতে থাকে না, সেটা স্পাউটিং বলে। প্রবল বেগে নির্গমন হওয়া সেটার মার্ক, মানে যেখানে যেখানে ধরো একটা জায়গায় কেটে গেছে ওইখান থেকে রক্ত পড়ে আশেপাশে সারাউন্ডিং এলাকায় ব্লাড যে সিটকে পড়ছে সেটার একটা মার্কিং থাকবে। এটাতে অ্যান্টিমর্টেম উন্ডের ক্ষেত্রে এটা থাকবে, কিন্তু পোস্টমর্টেম উন্ডের ক্ষেত্রে এই মার্কিং স্পাউটিং এর মার্কিং থাকবে না। ক্লটেড ব্লাড, দেখো অ্যান্টিমর্টেমের ক্ষেত্রে ব্লাড গুলি ক্লট হয়ে যাবে যেখানে ব্লাড পড়ছে, কিন্তু পোস্টমর্টেমে ব্লিডিং খুব কম হবে, ব্লিডিং হলে গুলি ক্লটেড হবে না, ক্লটেড ব্লাড পাওয়া যাবে না। ঠিক আছে? ব্লিডিং হবে না, সে ক্লটেড ব্লাডের প্রশ্ন ওঠে না আর কি। এজ যেখানে কেটে গেছে, এই এজ গুলিকে তোমরা যদি যেখানে ওন্ডের এজ প্রান্তগুলিকে যদি কাছে নিয়ে আসো, তাহলে দেখা যাবে যে এই এজ গুলি আছে সেগুলির রিঙ্কলিং অবস্থায় থাকবে। অ্যান্টিমর্টেম ওন্ডের ক্ষেত্রে যে ওন্ডের এজ গুলি রিঙ্কলিং থাকবে, গাস্পিং থাকবে, মানে কি ওইটা হয়ে গেছে, রিঙ্কলিং হয়ে গেছে। কিন্তু পোস্টমর্টেম ওন্ডের ক্ষেত্রে দেখা যাবে যে এই এজ গুলি কি হবে, অ্যাপ্রক্সিমেটেড হবে, মানে কি যদি কাছে নিয়ে আসো মনে হবে যে ওইটা থেতলায় যায়, মানে রিঙ্কেল হয় নাই, একেবারে মিলে যাবে আর কি।
কাছে নিয়ে আসলে একটার সাথে আরেকটা, একটার এজ আর একটা এজের সাথে মিলে যাবে। এছাড়াও এনজাইম হিস্টোকেমিস্ট্রির মাধ্যমে করা যেতে পারে, যেমন এখানে অ্যান্টিমর্টেম ওন্ডের ক্ষেত্রে এটিপির অ্যাক্টিভিটি বেশি থাকবে, অ্যামাইনো পেপটিডেজের অ্যাক্টিভিটি বেশি থাকবে, অ্যাসিড এবং অ্যালকালাইন ফসফাটেজের পরিমাণ বেশি থাকবে। কিন্তু তোমার পোস্টমর্টেম ওন্ডের ক্ষেত্রে ওইখান থেকে স্যাম্পল নিয়ে যদি এনজাইম হিস্টোকেমিস্ট্রি করা হয় তাহলে কোনো এনজাইমেটিক রিঅ্যাকশন পাওয়া যাবে না। এরপর আমরা আসি কি ওন্ড সার্টিফিকেট। দেখো একটা সার্টিফিকেট দেওয়া আছে, এইভাবে একটা সার্টিফিকেট দিতে হয়, লেখা থাকে দিস ইজ টু সার্টিফাই দ্যাট at the request of Mr. Abdul Hakim, একটা ইমাজিনারি নাম দেওয়া আছে, মিস্টার আব্দুল হাকিম, ভিলেজ রাজনগর ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, I have this day examined a cow having the following identification marks as হচ্ছে কি তোমার 6 years, breed local, color white, belonging to Mr. Abdul Zaman, imaginary name. The said animals has got the following injuries on its body. তুমি বলে দিবে যে এই ধরনের ইনজুরি হয়েছে। I am of opinion that এটা অ্যান্টিমর্টেম আর পোস্টমর্টেম এটা তোমার ভায়োলেন্সের মাধ্যমে করা হয়েছে কিনা ওটা লিখে দিবা, তোমার সিগনেচার দিবা, কোয়ালিফিকেশন এবং ডেজিগনেশন। ঠিক আছে, এইভাবে ওন্ডের একটা সার্টিফিকেট দেয়, সেটার একটা আছে আর কি। এরপর আমরা ইনজুরির এজটা আমরা নির্ধারণ করব, মানে কি একটা ইনজুরি হয়েছে কত ঘন্টা আগে হয়েছে সেটা নির্ধারণ করতে হবে আর কি। করার জন্য কি কি করতে হবে সেটা আমরা দেখবো আর কি। এবং ভেটেরিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ ওন্ড হিলিং সেটা সম্পর্কে জানবো। দেখো, ডিটারমিনেশন অফ দ্য এজ অফ ইনজুরি, একটা ইনজুরি কখন হয়েছে সেটা কিভাবে আমরা নির্ধারণ করব সেটা দেখো। কালার চেঞ্জ, প্রথমটা হচ্ছে কালার চেঞ্জ। কালার চেঞ্জ দেখে কিভাবে, সাইন্স অফ ইনফ্লামেশন অ্যান্ড দ্য চেঞ্জেস অফ দ্য কালার, যেখানে ইনজুরি হয়েছে তার আশেপাশে ইনফ্লামেশন শুরু হয়েছে কিনা এবং কালার চেঞ্জ যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা অবশ্যই মৃত্যুর আগে হয়েছে, এবং জাস্ট যখন তুমি এক্সামিন করতেছো বলা হচ্ছে যে মৃত্যুর 24 ঘন্টা আগে এই ইনজুরিটা হয়েছে। অনেক সময় এমন হয় না, ধরো নিয়ে আসছে যে ইনজুরিওয়ালা, যেটা বললাম, হ্যাঁ গরুটা মারা গেছে, ইনজুরি আছে, তো তোমার ওইটা দেখতে হবে যে আসলে মৃত্যুটা কি বলে এই ইনজুরিটা মারা যাওয়ার আগে হয়েছে নাকি পরে হয়েছে, সেটা নির্ধারণ করার জন্য আসলে এগুলি করা হয়। যেটা বলতেছিলাম, যেখানে ইনজুরি হয়েছে তার আশেপাশে ইনফ্লামেশন শুরু হয়েছে কিনা এবং কালার চেঞ্জ হয়েছে কিনা। যদি ইনফ্লামেশন পাওয়া যায় ওইখানে এবং কালার চেঞ্জ হচ্ছে ইনফ্লামেশনরি প্রসেসের কারণে, তাহলে ধরে নিতে হবে অবশ্যই মৃত্যুর 24 ঘন্টা আগে এই ইনজুরিটা শুরু হয়েছে। এরপর ওইখানে আর্টারিয়াল স্পাউটিং, যেটা বললাম যে ফিনকিতে রক্ত বাড়ানোর মার্ক থাকবে, এক্সটেন্সিভ হিমোরেজ যদি থাকে এবং প্রেজেন্স অফ কোয়াগুলেশন যদি থাকে, তাহলে ধরে নিতে হবে এটা মৃত্যুর পরে ইনজুরিটা হয়নি, অবশ্যই মৃত্যুর আগে ইনজুরিটা হয়েছে, যেটা আগের ইতে তুমি দেখলা আর কি। কারণ মৃত্যুর আগে হলে স্পাউটিং হবে, আর্টারিয়াল স্পাউটিং, এক্সটেন্সিভ হিমোরেজ এবং কোয়াগুলেশন থাকবে, ক্লটিং, ব্লাড ক্লট দেখা যাবে। এরপর রিট্রাকশন এন্ড ইভেশন অফ দ্য এজেস অফ দ্য উন্ড, বলা হচ্ছে কি এই কি বলে, এই যে উন্ডের যে এজ গুলি, এগুলি আস্তে আস্তে তোমার কাছে চলে আসতে হবে। চলে আসতে যদি থাকে তাহলে ধরে নিতে অবশ্যই এটা জীবন্ত অবস্থায় উন্ডটা হয়েছে এবং প্রবাবলি 3 ঘন্টা আগে, মৃত্যুর 3 ঘন্টা আগে এই ইনজুরিটা হয়েছে। ঠিক আছে, আর যদি মৃত্যুর পরে হয় ওইখানে ওই ওন্ডের যে এজ গুলি কাছে আসবে না, এই ফাঁকা এমনি এমনি থাকবে আর কি, যেভাবে কেটে রাখবে ওইভাবে থেকে যাবে। কিন্তু এই মৃত্যুর আগে যদি হয় তাহলে এটা কি রিট্রাকশন, মানে এরকম ফাঁকা হয়ে থাকবে আর কি, হ্যাঁ, এবং আস্তে আস্তে ওইটা হতে থাকবে। এপিয়ারেন্স অফ ওন্ড হিলিং 2 নাম্বার, একটা হলো কালার চেঞ্জ দেখে দেখলা, আর একটা হলো কি এপিয়ারেন্স অফ ওন্ড হিলিং। এটা ওন্ড হিলিং সাধারণত 2 ধরনের হয়, তোমরা সার্জারিতে পড়ে দেখেছো, একটা হলো কি সেপটিক ওন্ড হিলিং আর একটা হচ্ছে কি অ্যাসেপটিক ওন্ড হিলিং। অ্যাসেপটিক ওন্ডস যেগুলি, সেটার হিলিং কিভাবে দেখবো এবং কি কি চেঞ্জ দেখে বুঝবো যে আমরা যে অ্যাসেপটিক ওন্ড কিনা,
সেটা বুঝতে হবে। অ্যাসেপ্টিক তো বুঝেছো তাই না? হ্যালো? সেপ্টিক জি স্যার। ওন্ড এবং অ্যাসেপ্টিক ওন্ড তো বুঝো তোমরা। জি স্যার। পাস ফরমেশন হবে ওইখানে, মানে ব্যাকটেরিয়াল গ্রোথ হবে, সেটা হলো কি সেপ্টিক ওন্ড। সেপটিক স্যার। আর অ্যাসেপ্টিক মানে কি ওইখানে এখনো ব্যাকটেরিয়াল গ্রোথ হয় নাই, আস্তে আস্তে হিলিং হচ্ছে, সেটাকে বলে কি অ্যাসেপ্টিক ওন্ড। অ্যাসেপ্টিক ওন্ডের হিলিং দুই ভাবে হয়, একটা হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন, হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন। ফার্স্ট ইন্টেনশনটা কি? আহ, বলা হচ্ছে যে তোমার এমন ধরনের ওন্ড ফার্স্ট ইন্টেনশন সার্জারিতে পড়ার কথা পড়েছো কিনা? ফার্স্ট ইন্টেনশন হিলিং, সেকেন্ড ইন্টেনশন হিলিং পড়ায় নাই না? সার্জারি তোমাদের কে পড়াইছিল? স্যার, স্যার আমাদের ওন্ড হিলিং এর ৪ টা স্টেপ পড়ানো হয়েছিল। এভাবে পড়ানো হয়নি। আচ্ছা, এটা বলে দেওয়ার কথা ছিল আর কি, যে কে পড়াইছিল এটা, মানে আমি তাকেই করছি, হয়তো বা তোমাদের সময়ের কারণে, এর কারণে। কোন স্যার পড়াইছিল? স্যার আমাদের জেনারেল সার্জারি মার্জিয়া ম্যাম পড়াইছিল। আর তারপরে হচ্ছে দিব্যেন্দু স্যার আমাদের সিস্টেমিক সার্জারি যেটা সেটা পড়াইছে। মার্জিয়া ম্যাম কোনটা? উনি কি তোমাদের টিচার না? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, মানে পিএইচডি করতেছে আমাদের এখানে এখন। জি স্যার। হুম। আচ্ছা, যাই হোক, জেনে রাখো হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন মানে কি, কোথাও কেটে গেছে ধরো, যদি ওই কাটাটারে ওই দুই প্রান্তরে সুচার করে, অথবা কোনোভাবে যদি এটা গ্লু অথবা কোনোভাবে যদি কাছে লাগানো যায় এবং তারপরে যদি হিলিং হতে থাকে, সেটা হল কি হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন। মানে কি ওই এজগুলিকে কাছে আনা যায় আইদার সুচারিং অথবা গ্লুইং, যে কোনো প্রকারে একসাথে রাখলে যে হিলিংটা শুরু হয়, সেটা বল কি হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন। আর হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন হচ্ছে কি এত পরিমাণে কেটে গেছে বা উন্ড হয়েছে যে ওই প্রান্তগুলিকে একসাথে আনা যায় না, ওরকম ফাঁকা হয়ে আছে, আস্তে 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 নিচ থেকে মাসল লেভেল থেকে আস্তে আস্তে হিলিং হয়ে গ্যাপটা পূরণ হতে থাকে। তোমরা নিজেদেরও দেখো না, অনেক সময় এমন ভাবে কাটে যে ওই দুইটা প্রান্ত একসাথে করতে পারে না ডাক্তার, তাই না? ধরো ওইখান থেকে মাংস লস হয়ে গেছে, মানে তোমার সরি চামড়া উঠে চলে গেছে, হয় না এরকম বিভিন্ন ট্রমা বা জি ইনজুরি স্যার। হয় না হয় স্যার। অ্যাক্সিডেন্টের মাধ্যমে, এমন ভাবে হয় যে ওইখানে স্কিন উঠে চলে গেছে, মানে ওইখানে তো আর স্কিন আইদার গ্রাফট করতে হবে অথবা ওইখানে কি করতে হবে, রেখে দিতে হবে। আস্তে 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 নিচ থেকে মাসল থেকে তারপর ফেসিয়া হবে, তারপর আস্তে ওইখানে কানেকটিভ টিস্যু গ্রো করবে এবং আস্তে আস্তে স্কিনের উপরে কানেকটিভ টিস্যু ফাইব্রাস টিস্যু হয়ে ওই জায়গাটা মেকআপ হয়ে যাবে। এটাকে বলা হয় হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন। আর হিলিং বাই ফার্স্ট ইন্টেনশনটা কি, এমনভাবে কাটছে তুমি কাটা প্রান্তটা দুইটা কাছে নিয়ে আসতে পারবা, আইদার স্টিচিং বা সুচারিং অথবা গ্লুইং, যে প্রসেসগুলি আছে এখন তো বিভিন্ন ধরনের টেকনিক আছে তাই না, সেগুলির মাধ্যমে কাছে নিয়ে আসলে ওই জায়গায় যে এজ থেকেই ওর হিলিংটা শুরু হবে এবং ওই জায়গাটা গ্যাপটা ফিল আপ হয়ে যাবে তাড়াতাড়ি। বুঝতে পেরেছো কিনা হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন এন্ড সেকেন্ড ইন্টেনশন? ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখো হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন যদি অ্যাসেপ্টিক ওন্ডের ক্ষেত্রে হয়, সেখানে কি কি দেখে আমরা বুঝবো যে কত আগে এই ওন্ডটা হয়েছিল? ডিভাইডেড সারফেস কাভার্ড উইথ লিম্ফ, যে সারফেসটা ওন্ডের যে সারফেসটা কাটা গেছিল সেটার লিম্ফ দ্বারা, লিম্ফ তো তোমরা জানো তাই না, জি জি স্যার। স্যার। ব্লাড আর লিম্ফ তাই না, ব্লাড এবং লিম্ফ দুইটা জিনিস। লিম্ফ দ্বারা যদি কাভার থাকে তাহলে বুঝতে হবে যে এটা 36 ঘন্টার মধ্যে এটা ওন্ডটা হয়েছে। এজেস অফ দ্য ওন্ড জয়েন টুগেদার, যদি একসাথে লেগে যায় তাহলে বুঝতে হবে 3 দিন আগেই ওন্ডটা হয়েছে। ওন্ড হিলস বাই ফার্স্ট ইন্টেনশন, মানে ফার্স্ট ইন্টেনশন বুঝতে পেরেছো তো, একসাথে লাগায় দিচ্ছ, যদি 7 দিনের মধ্যে হিলিং হয় তাহলে বুঝতে হবে যে এটা ফার্স্ট ইন্টেনশন হিলিং এর মাধ্যমে হয়েছে। মানে কি কাছে দিয়ে দিছিলা, উপর থেকে হিলিং হয়ে গেছে, নিচ থেকে দরকার পড়ে না, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে হিলিং হয়ে গেছে, 7 দিনের মধ্যে হয়ে গেছে। বা 7 দিন আগে এই উনটা হয়েছে, এইভাবে বুঝবো আর কি, উল্টা দিক থেকে বুঝবো আমরা, 7 দিন আগে এই উনটা হয়েছে। হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন মানে কি ওইখানের দুইটা প্রান্ত এমন ভাবে উঠে গেছে যে একসাথে লাগানো যায় না, এইভাবে ক্ষেত্রে হলে কি হবে,
ওন্ড বিকাম রেড অ্যান্ড সোলেন। যদি দেখো রেড এবং সোলেন, তাহলে বুঝতে হবে যে 24 ঘন্টার মধ্যেই উনটা হয়েছে। ফরমেশন অফ ভাস্কুলার ব্যান্ডস, বিভিন্ন ধরনের রক্তনালী তৈরি হচ্ছে, এটা দেখতে পারবা তুমি লাল লাল, তাহলে 24 ঘন্টার মধ্যে হয়েছে। এ ক্যাপিলারি নেটওয়ার্ক ফরমেশন 36 ঘন্টার আগে মধ্যেই উনটা হয়েছে, এটা বুঝে যাবে। গ্রোয়িং নিউ ভেসেলস টুয়ার্ডস স্কিন সারফেস, উপরের দিকে স্কিনের দিকে নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে 36 থেকে 48 ঘন্টার মধ্যেই ঘটনাটা ঘটছে। ফাইব্রোব্লাস্ট যদি গঠন হওয়া শুরু করে, তাহলে বুঝবো যে 3 থেকে 5 দিনের মধ্যে আগে হয়েছে এটা। হ্যাঁ, রেডিশ এবং ব্লুইশ অ্যাংরি স্কার, ফাইব্রিন এন্ড জয়েন্ট। তোমরা তো স্কার তো বোঝো তাই না, এই যে এরকম কোথাও হলে কি হয়, একটা লেয়ার পরে, তাই না? স্কারকে কি জি বলে? স্যার। হ্যাঁ, সেটা যদি স্যার ব্রাউন ফরমেশন, লেয়ারটা যে পড়ে উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার রেডিশ এবং অন্যরকম একটা চামড়ার লেয়ার পড়ে যায় হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি সেটা রেডিশ হয় বা ব্লুইশ হয়, তাহলে বুঝবো যে 5-6 দিন গেছে আর কি, 5-6 দিন আগে হয়েছে এটা। স্কার বিকাম পেল, আস্তে আস্তে পেল হচ্ছে, তাহলে বুঝবো যে এটা 14 দিন হয়েছে। স্কারটা যদি ব্রাউন আর কপার রেড কালার হয়, তাহলে বুঝবে যে 2 থেকে 6 মাস আগে এই ঘটনাটা ঘটছিল। এরপর আস্তে আস্তে যদি করুগেটেড স্কার দেখা যায়, এই যেটা যে আমরা দেখি সাধারণত, যে জায়গাটার ধরো চামড়া উঠে গেছে, ওই জায়গাটা পরে হিলিং হয়, কি হয়ে যায়, করুগেটেড স্কার, মানে কি একটু এরকম ভাঁজ ভাঁজ হয়ে যায় না, এরকম দেখলে বুঝবে যে এটা 6 মাস আগে হয়েছিল। বুঝতে পেরেছো কিনা তোমরা? জি জি স্যার। স্যার। স্যার এর- আমাদের অনেক সময় ওন্ড হলে সেখানে হচ্ছে ড্রেসিং করে বারবার উপরের যে নষ্ট চামড়া বা টিস্যু গুলা সরাই ফেলা হয়। তো এটা কি সেকেন্ড ইনটেনশন হিলিং এর জন্য করা হয়? না 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 না, ওইটা জাস্ট ওপেন করা হয়, ওইটা সেকেন্ড ইন্টেনশন তুমি মনে হয় বোঝো নাই আমার ইটাতে। এটা হলো কি তোমার টাইপ অফ ওন্ড। স্যার যে ঘাটা মানে কাছে আনতে পারবো না, ওই ওই হ্যাঁ ওই হ্যাঁ, মানে ক্ষতর কথা বলছেন ওইখানে না? স্কিন লস হয়ে গেছে, মাংস লস হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গাগুলি ফিল আপ যে হিলিং এর মাধ্যমে হয়, সেটাকে সেকেন্ড ইন্টেনশন হিলিং বলে। আর ফার্স্ট ইন্টেনশন হিলিং মানে এমন ভাবে কাটছে যে খালি কাটে গেছে, ইনসাইজড কাছে নিয়ে আসা যাবে, এবং সুচারিং করলে ওই হিলিংটা উপর থেকে শুরু হবে, নিচে ওই একসাথে শুরু হয়ে এটা ফিল আপ হয়ে যাবে, সেটাকে বলে কি ফার্স্ট যেমন স্যার ইন্টেনশন। রান্না করার সময় যে ছুরি বা দাও দিয়ে যে কেটে যায়, ওটা ফার্স্ট হ্যাঁ ইনডিশনের মধ্যে হ্যাঁ, পড়ে। কাছেই থাকে না, হয়তো কাছে থাকে, আস্তে জি আস্তে জোড়া লেগে যায়, তাই না? অথবা আমরা সুচারিং করে একসাথে লাগাই দিই। কিন্তু যদি ধরো ওইখান থেকে চামড়া সহ মাংস উঠে গেছে, তাহলে তো তুমি সুচারিং করতে পারছো না, ওই অবস্থায় রেখে দিতে হয়, আস্তে আস্তে নিচ থেকে হিলিং হয়ে উপরে একটা ফাইব্রাস লেয়ার পড়ে। মাসেল স্কিন লাইন কিন্তু হয় মাসেল না লাইন ওইখানে, কিন্তু স্কিন হয় না, তাই না? ওইখানে ফাইব্রাস টিস্যু ফরমেশন হয়, স্কারিং হয়, তাই না? স্যার স্কার টিস্যু 2 নাম্বারটা স্যার ওর সময় লাগে বেশি স্যার হিলিং হতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নম্বরের সময় লাগে বেশি, হ্যাঁ, সময় লাগে 2 বেশি। নাম্বারটা তো স্যার মিলে স্যার অ্যাক্সিডেন্টাল দাগও কেসে বেশি হওয়ার কথা। দাগও পড়ে যায় স্যার বেশি। আর ওই যে ওই মেয়েটা যে কোশ্চেনটা করছে, সেটা হচ্ছে কি যে আমরা তুলে দেই কারণ কি, ওই জায়গাটা ওপেন রাখতে চাই। ওপেন রাখার মানে হচ্ছে কি, ওইখানে অক্সিজেন যাবে। হুম, ওই জায়গাটা পিটে কি না যায় না হয় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে যেন ব্যাকটেরিয়াল গ্রোথ, কিছু কিছু ব্যাকটেরিয়া তোমরা জানো যেগুলি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। হ্যাঁ, অ্যানারোবিক ব্যাকটেরিয়া ওইখানে কি করবে, গ্রো করে পাস ফরমেশন করবে, মানে একটা সেপসিস যেন হয়, ওপেন করে দিলে ওইখানে অক্সিজেনের যেন থাকে, তোমার অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলি যেন গ্রো না করতে পারে। এগুলোর জন্য মাঝে মাঝে তুলে দিতে বলতে হয়, যে তুলে দেওয়ার জন্য। তবে এটাও ঠিক যে এত বারবার করে তুলে দিলে কিন্তু আলসারের মতো হয়ে যাবে, মানে ওইটা হিলিংটা হবে না। এটা সময় নিয়ে যখন উঠে যাবে, টাইনে জোর করে তোলা যাবে না। হ্যাঁ, এমনি আস্তে আস্তে যদি রিমুভ, ধরো অল্প একটু লেগে আছে, তুলে দিলাম, এরকম। ঠিক আছে। জি স্যার। একটা সময় বলা হয়তো কি, যে ব্যান্ডেজ দিয়ে দেওয়া হয়তো, কোথাও যদি তোমার হয় কি বলে, এই ওন্ড বা ট্রমা হয়, তাহলে কি করা হয় হতো, এক সময় ওইখানে ব্যান্ডেজ রাখা হতো। কিন্তু এখন কি বলা হয়, আসলে সায়েন্স কিন্তু অনেক ইভলভ করতেছে, এখন বলা হয় যে ওপেন রাখার জন্য। কিছু সময় ওইটাকে, যখন তোমার আছে ওয়েট, মানে ভেজা আছে, সেই সময়টা করা হয়, কি বলে ওইটা, আহ, কি, ওটা বাইন্ডিং করে রাখা হয়, যেন এয়ারবর্ন কোনো, ব্লাড ক্লটিং এর আগ পর্যন্ত স্যার। হ্যাঁ হ্যাঁ, এয়ারবর্ন কোনো ব্যাকটেরিয়া যায়, অথবা কোনো ভাবে যেন ব্যাকটেরিয়া যায় ওইখানে কন্টামিনেট না করতে পারে, সেজন্য ঢেকে রাখা হয় দিয়ে।
গজ দিয়ে, তাই না? এখন বলা হয় যে এটা ওপেন রাখার জন্য, কিছুদিন পরে ওপেন রাখা, ওপেন রাখলে তাড়াতাড়ি হিলিং হয় আর কি। আগেরটা আমরা অ্যাসেপ্টিক ওন্ডের ক্ষেত্রে বলছিলাম। আর সেপ্টিক ওন্ডের কি দেখলে আমরা বুঝতে পারবো কখন হয়েছে, যদি পাস পাওয়া যায় সেপ্টিক ওন্ডে, তাহলে বুঝতে হবে যে এই ওন্ডটা হয়েছে 36 থেকে 48 ঘন্টার মধ্যে। মানে কি, আর সেপ্টিক ওন্ড হওয়ার জন্য তোমরা বুঝতে পারতেছো যে তোমার উইপনটা ইউজ করা হবে সেটার অবশ্যই কি থাকবে, ওইখানে ধুলা ময়লা অমুক তমুক থাকবে, তাই না? অথবা ধরো ল্যাসারেশন যদি হয়, সাধারণত এই যে তোমার এতে ল্যাসারেশন যেটা হয় সেটার ক্ষেত্রে কিন্তু সেপটিক ওন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আমরা যে মোটর বাইকে যখন পড়ে যাই তখন কি হয়, আমাদের প্রমিগুলি চুলে যায় এবং এখানে কিন্তু ধুলা ময়লা লেগে যায়, তাই না? ওইখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গ্রো করতে হবে। ওই জন্যই কিন্তু শুরু থেকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হয় এবং ওয়াশ করতে হয়, তাই না? পভিডন আয়োডিন দিয়ে ওয়াশ করে, যদি খুব আরো বেশি হয় তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া, প্রথমে স্যালাইন ওয়াটার, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড কেন দেওয়া হয় বলো তো? ওইখানে যদি ধুলো ময়লা ওইখানে লেগে যা থাকে আছে ভিতরে, মহিলাগুলো স্যার complete করে তুলে একবার নেই। বের করে নিয়ে আসবে, বের স্যার করে নিয়ে প্রচুর আসবে। হিট উৎপন্ন হয় এখানে, পাসগুলো স্যার বের হয়ে আসে একদম। হ্যাঁ, আর তোমার ওই তারপরে তোমার ওই পভিডন আয়োডিন দিয়ে ওয়াশ করা হয়, কারণ পভিডন আয়োডিনের বৈশিষ্ট্য হচ্ছে কি, আয়োডিনের ব্যাকটিসাইডাল ইফেক্ট আছে, যদি ইনস্ট্যান্ট কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলিকে কিল করে। তারপরে মানে ওইখানে গজ দিয়ে ই করে দেওয়া হয়, তারপরে তোমার অ্যান্টিবায়োটিক স্টার্ট করা হয়, তাই না? এটা করা হয় আর কি। এবং অবশ্যই টিটেনাসের টক্সয়েড দিয়ে দেওয়া হয়, তাই না? টিটেনাস টক্সয়েড দিয়ে দেওয়া হয় যেন টিটেনাস না হয় আর কি। তারপর কিছু কিছু ওন্ড সেপটিক হয়ে যায়, যদি পাস ফরমেশন হয় তাহলে বুঝবা যে এই সেপটিক ওন্ডটা হয়েছে 36 থেকে 48 ঘন্টার আগে বা এর মধ্যে। গ্রেনুলেশন যদি হয়, অনেকটা পাসতে গ্রেনিউল হয়ে যায়, কিন্তু পাজের পরের স্টেজটা তোমরা মনে করে দেখো, আর যদি পাস ফরমেশন হয় তাহলে কিন্তু গ্রেনুলার হয়ে যায়। কিন্তু এরকম যদি হয় 4 থেকে 7 দিন ধরে নিতে হবে যে এই সেপটিক কোনটা হয়েছে। যদি স্কার ফরমেশন শুরু হয়ে যায়, পাঁচটাই দানা হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি স্কার ফরমেশন হয় তাহলে বুঝতে হবে যে এটা 2 থেকে 3 উইক আগে হয়েছে। দেখো ভেটেরিনারি ইম্পর্টেন্স অফ ওন্ড হিলিং। ওন্ড হিলিংটার ভেটেরিনারি ইম্পর্টেন্সটা কি 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 জিনিসটা আমরা দেখে আসলে ওন্ড হিলিংটার নির্ধারণ করবো এবং সেই অনুসারে আমাদের ওপিনিয়ন দেব। নাম্বার এন্ড পজিশন অফ দ্য ওন্ড, কয়টা হয়েছে এবং কোথায় হয়েছে সেটা দেখবো। কন্ডিশন অফ দেয়ার এজেস, এই ওন্ডের প্রান্তগুলোর কন্ডিশন কেমন সেটা দেখবো। প্রেজেন্স অফ ফরেন বডিজ, কোনো ফরেন বডি আছে কিনা, ধুলা ময়লা অমুক তমুক কাঠের গুঁড়ো অমুক তমুক এগুলো আছে কিনা। টাইপ অ্যান্ড ম্যানার অফ উইপন ইউজড, কোন টাইপের উইপন ইউজ করা হয়েছে সেটা আমরা দেখবো। প্রেজেন্স অফ ব্লাড ক্লট অর লিকুইড ব্লাড, আমরা সেটা দেখবো যে লিকুইড ব্লাড ছিল নাকি তোমার ক্লটেড ব্লাড ছিল। লিকুইড ব্লাড থাকলে তাহলে ধরে নিতে হবে যে ইনস্ট্যান্ট করছে, ক্লটেড ব্লাড কিছু সময় আগে করছে। ডিরেকশন, টাইপস এন্ড এজ অফ দ্য ওন্ড, কোন ডিরেকশন হয়েছে এবং এজে গুলির কন্ডিশন কি সেটা দেখবো। কন্ডিশন অফ দেয়ার এন্ডস, তোমার ওন্ডের একবার প্রান্তগুলির কন্ডিশন কেমন। নেচার অফ ইনজুরি, সেটা সেপটিক অর অ্যাসেপ্টিক। ইনফ্লামেশনের সাইন আছে কিনা, সোয়েলিং, পাস। তোমরা ইনফ্লামেশনের সাইন তো জানো, তাই না? কয়টা সাইন আছে ইনফ্লামেশনের বলো তো? জি স্যার, সোয়েলিং থাকবে, পেইন থাকবে, তারপর হিট থাকবে, আর একটা রেডনেস থাকবে। রেডনেস হয়ে যাবে স্যার। এই 4টা সাইন থাকবে, তাই না? জি স্যার। আর অ্যান্টিমর্টেম ও পোস্টমর্টেম ওন্ড কিনা সেটা নির্ধারণ করতে হবে। এরপর দেখো আমরা আর একটা টপিক দেখবো, অ্যাক্সিডেন্টাল ডেথস অফ অ্যানিমাল, পোস্টমর্টেম এক্সামিনেশন অফ ভেটেরিনারি কেস, প্রসিডিউর অফ পোস্টমর্টেম এক্সামিনেশন। এটাই লাস্ট টপিক। এটা লাস্ট টপিক, অ্যাক্সিডেন্টাল ডেথ অফ অ্যানিমাল, কিভাবে অ্যাক্সিডেন্টাল ডেথ ঘটতে পারে অ্যানিমালের। পোস্টমর্টেম এক্সামিনেশন অফ ভেটেরিনারি কেসেস, পোস্টমর্টেম কিভাবে করতে হয় এবং কোন কোন কেসে আমরা পয়জনিং যদি হয় কি, পয়জনিং এর ক্ষেত্রে কি কি স্যাম্পল সাবমিশন করব ফর ল্যাবরেটরি অ্যানালাইসিস, সেই বিষয়ে দেখবো আমরা।
দেখো অ্যাক্সিডেন্টাল ডেথস অফ এনিওয়ান, সাডেন ডেথ আসলে কি কি কারণে হতে পারে বলো তো? সাডেন ডেথ সাডেন ডেথের কিছু কারণ আছে, যেমন লাইটনিং স্ট্রোক অ্যান্ড ইলেকট্রিকুশন, মানে এই যে বজ্রপাত, এই কিছুদিন পরে কিন্তু বজ্রপাত শুরু হবে, তাই না? জি স্যার। আর একটা হতে পারে ইলেকট্রিকুশন, মানে সেটা কি ইলেকট্রিফিকেশন, কোথাও তার পড়ে আছে সেটার উপর দিয়ে গরু গেছে, অথবা পানির মধ্যে তার পড়ে আছে ওইখানে গরুটা পাস করতে গেছে মারা গেছে, অথবা কাউশেড ইলেকট্রিফাইড হয়ে গেছে, গরু গিয়ে টাচ লাগছে, মৃত্যু হয়ে গেছে। এছাড়াও আরো কি কি সাডেন ডেথের কারণ আছে বলতো? অ্যানথ্রাক্সের সাডেন ডেথ হতে পারে, অ্যাকিউট কেসে। হ্যাঁ, স্যার হিট স্ট্রোক করতে পারে। হিট স্ট্রোকে হতে পারে, স্যার অ্যাক্সিডেন্ট করলে মারা যেতে পারে গাড়ি টাড়ি চালিয়ে। অ্যাক্সিডেন্টের কারণে মারা যেতে পারে। তারপর টক্সিসিটির কারণে মারা যেতে পারে। স্নেক বাইটের কারণে মারা যেতে পারে, হাইপোম্যাগনেসিয়াম টিটানির কারণে মারা যেতে পারে, যদি তোমরা পরে থাকো মেটাবলিক ডিজিজ। হার্ট স্টপ হয়ে যাবে স্যার। হ্যাঁ, কি বলো? স্যার ওইটা কারণে হার্ট স্টপ হয়ে যায় স্যার। না, হার্ট অ্যাটাক সাধারণত গরুর ক্ষেত্রে হয় না। মানে হয় সেটা তোমার যে ফ্যাটেনিং ক্যাটেলগুলির অক্সগুলির হতে পারে। এমনি নর্মালি তোমার হার্ট অ্যাটাক এনিম্যালের ক্ষেত্রে খুব বেশি হয় না, কিন্তু ইদানিং এই যে ফ্যাটেনিং করা হচ্ছে যে গরুগুলি খুবই ফ্যাটেন্ড, ধরে একদিকে স্টেরয়েড ইউজ করতেছো, ম্যাল প্র্যাকটিস, স্টেরয়েড জাস্ট ফুলানোর জন্য। তোমরা জানো স্টেরয়েডগুলি কি করে? প্রচুর একুমুলেশন করে হলো তোমার ফ্যাট এবং ওয়াটার একুমুলেশন করে এবং রক্তনালীতে ইয়ে যায়, তখন কিন্তু স্ট্রোক করতে পারে। হ্যাঁ, আদারওয়াইজ নর্মালি স্ট্রোক করে না, তবে এটা ধরতে পারো যে স্ট্রোক করতে পারে। হার্ট অ্যাটাক, যেটা স্ট্রোক তো না, হার্ট অ্যাটাক। হ্যাঁ, আর কি হতে পারে তাহলে? আমরা কতগুলি দেখলাম। অ্যাবনরমাল স্যার, অ্যাবনরমাল ব্লাড এর কারণে হতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলি কারণে হতে পারে, তার মধ্যে লাইটিং স্ট্রোক, ইলেকট্রিকুশন। লাইটিং স্ট্রোক তো বুঝতে পেরেছো, থান্ডার স্টর্ম যেটা কিছুদিন পর শুরু, অনেক গরু কিন্তু মারা যায় ইলেকট্রিকুশনের কারণে, মারা যায় ইলেকট্রিফিকেশনের মাধ্যমে। তারপর স্নেক বাইটে হতে পারে, হাইপোম্যাগনেসিয়াম টিটানি, যেটা এই কারণে হঠাৎ গরু দিয়ে আসছে, দেখছো মারা গেছে, এসে দেখছো। হ্যাঁ, হাইপোম্যাগনেসিয়াম টিটানির ক্ষেত্রে মারা গেলে গরু কিন্তু স্ট্রাগলিং ডেথ হবে, সে খুব হাত পা চুরবে আর কি মারা যাওয়ার আগ মুহূর্তে। ফলে গিয়ে দেখবে যে গরুর পায়ের পাশে যে মাটি, ঘাস, খড় কুটা ঘাস, এগুলো দূরে সরে গেছে। এ দেখে অনেকটাই বুঝতে পারবে যে হাইপোম্যাগনেসিয়াম টিটানির ক্ষেত্রে মারা গেছে, মানে সে স্ট্রাগলিং ডেথ হবে। ব্লট বললা তোমার। এছাড়াও তোমরা জানো যে পারকিউট অ্যানথ্রাক্সের ক্ষেত্রে সাডেন ডেথ উইদাউট শোয়িং এনি ক্লিনিক্যাল সাইন সিমটম, মারা যাওয়ার পর কি আসতে থাকবে? ন্যাচারাল ওপেনিং দেয়া আনক্লডেড টারি কালারের ব্লাড আসতে থাকবে, তাই না? অ্যানথ্রাক্সের ক্ষেত্রে, পারকিউট অ্যানথ্রাক্স। এছাড়াও পারকিউট ব্ল্যাক ওয়াটারে কিন্তু মারা যেতে পারে, ব্লট বললাম, আরো যেগুলি বললাম আর কি, তোমার হিট স্ট্রোক, তারপরে তোমার যেটা বললাম যে হার্ট অ্যাটাক, হ্যাঁ, এগুলির ক্ষেত্রে মারা যেতে পারে। পোস্টমর্টেম এক্সামিনেশন অফ ভেটেরিনারি লিগ্যাল কেস, অবজেক্টিভটা কি? আমাদের অবজেক্টিভ হবে কেন আমরা পোস্টমর্টেম এক্সামিনেশন করব? টু অ্যাসার্টেন দ্য টাইম সিন্স ডেথ, মৃত্যু কখন ঘটেছে সেটা আমরা নির্ধারণ করার জন্য, তাই না? সেটা নির্ধারণ করার জন্য। অ্যান্ড টু ডিটারমাইন দ্য কেস অফ কজ অফ ডেথ, কি কারণে মারা গেছে সেটা নির্ধারণের জন্য। পোস্টমর্টেম এক্সামিনেশনের জন্য কিছু রুল ফলো করতে হবে। সেই রুলগুলি কি? আফটার রিটেন অর্ডার ফ্রম দ্য পুলিশ অর ডেপুটি, কি বলে, কি ম্যাজিস্ট্রেট আর কি, বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ থেকে রিটেন অর্ডার আসতে হবে তোমার কাছে, তুমি নিজে করতে পারবে না। সেটা অবশ্যই, এটা একটা কনসিডারেশন বা রুলস। এবং কেয়ারফুলি তোমার ওই পুলিশের রিপোর্টটা পড়তে হবে, কি কি তারা চাইছে এবং কি তোমাকে করতে বলছে। এবং এই পোস্টমর্টেম এক্সামিনেশনটা, যেগুলি ভেটেরিনারি লিগ্যাল কেস, এই পোস্টমর্টেম তো আমরা কি কি কারণে করি বলো তো? ইনভেস্টিগেশনের কারণে মূলত। আমরা সাধারণত রোগ নির্ধারণের জন্য পোস্টমর্টেম করি, তাই না? পোল্ট্রিতে স্যার। যে আমরা পোস্টমর্টেম করি, এটা কিসের জন্য? ডায়াগনস্টিক প্রসিডিওর।
তাই না? আমরা ডায়াগনোসিস করতে চাই। ধরো মানে মুরগি মারা শুরু হয়েছে, যেগুলি মারা গেছে সেগুলি অথবা মারা যায় নাই, সিক আছে সেগুলো আমরা কেটে কি করি? দেখি যে পসিবল কি, কি কারণ হতে পারে যে কারণে মানে এই বার্ড গুলি মারা যাচ্ছে। জাস্ট টু ডায়াগনোজ দ্য কেস পোস্টমর্টেম, তাই না? আমরা এতদিন যে পড়েছি প্যাথোলজিতে। কিন্তু যেগুলি ভেটেরিলিগ্যাল কেস আছে, মানে কি যেখানে আইন বিষয় আছে এবং তোমরা বুঝতে পারতেছো লিগ্যাল বাইন্ডিংস আছে, সেইখানে করার ক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলি কনসিডারেশন করতে হবে। এক্সামিনেশন শুড বি ডান ইন ডেলাইট। থরো এবং কমপ্লিট এক্সামিনেশন করতে হবে, পোস্টমর্টেম এক্সামিনেশন। সমস্ত ডিটেল নোট করে রাখতে হবে এবং রিপোর্টে উল্লেখ করতে হবে, এবং প্রত্যেকটা নোট এবং রিপোর্টটা টালি করতে হবে, মানে একটা আরেকটার সাথে মিলায় দেখতে হবে। কোন সময় কার্কাসটা তোমার কাছে আসছে এবং কোন টাইম আসছে সেটা আগে নোট করতে হবে। কোনো ডিলে করা যাবে না এবং কোনো আনঅথরাইজড পার্সনকে তোমার ওইখানে পোস্টমর্টেম এক্সামিনেশনে তোমার ইনভলভ করা যাবে না। এটা স্যার আমি আনমিউট করতে করে দেন পারতেছি না। স্যার। স্যার মিউট আনমিউট করে দেন। মিউট করতে পারতেছি মিউট না। করে দেন স্যার। সায়মা রহমান, পারছি না আমি, হচ্ছে না। স্যার হইছে এখন। আচ্ছা, এরপর আমরা কি দেখবো? প্রসিডিওর অফ পোস্টমর্টেম এক্সামিনেশন, এক্সটার্নাল এক্সামিনেশন। প্রথমে আমরা বাইরের কি কি দেখবো। আমরা প্রথমে অ্যানিমালটার স্পিসিস, এজ, সেক্স এবং ব্রিড আগে খেয়াল করব, তাই না? তারপর নোট করব জেনারেল কন্ডিশন অফ দ্য কার্কাস। কার্কাসের জেনারেলি কি ধরনের তুমি দেখতেছো, মানে প্রথমে সেটা দেখবো। এক্সামিন দ্য বডি সারফেস ফর ইনজুরিস, কোনো বার্ন অথবা ইনজুরি আছে কিনা সারফেসে সেটা দেখবো। মিউকাস মেমব্রেন এবং ভিজিবল মিউকাস মেমব্রেন ও বোনে কোনো এক্সামিনেশন করে দেখবো যে কোনো ধরনের ডিফর্মিটি অথবা কোনো ইনজুরি আছে কিনা। এক্সটার্নাল জেনিটালিয়া, যেমন বালবা অন্য কিছু, এগুলি ন্যাচারাল ওপেনিং, এগুলি চেক করব কোনো ডিসচার্জ আসতেছে কিনা, ঠিক আছে, সেটা দেখবো। এরপর আসে কি ইন্টারনাল এক্সামিনেশন। যদি সেটা বোভাইন কার্কাস হয়, প্রথমে আমরা তাকে লেফট সাইড করে ডাউন করব, যেন রুমেনটা কি করা যায়, অ্যাভয়েড করা যায়, তাই না? লেফট সাইড ডাউন টু অ্যাভয়েড রুমেন। রুমেন কোন দিকে থাকে নিমেলে? রুমিনেন্টের স্যার ডান পাশে। লেফট সাইডে স্যার। লেফট সাইড স্যার। হচ্ছে বোভাইন কার্কাস লেফট সাইড ডাউন টু অ্যাভয়েড রুমেন। রুমেনটা অ্যাভয়েড করার জন্য লেফট সাইডই করতে হবে। রাইট লিমস, তারপর রাইট লিমস গুলি সেগুলিকে রিমুভ করে ফেলতে হবে। তারপর মিড লাইন ইনসেশন দিতে হবে জ থেকে পেরিনিয়াল রিজিয়ন পর্যন্ত। এই জ থেকে একেবারে তোমার অ্যানাস পর্যন্ত একটা মিড লাইন ইনসেশন দিতে হবে। তারপর অ্যাবডোমিনাল অল এবং স্টোমাক রিমুভ করতে হবে, ঠিক আছে? তারপর লাংস, হার্ট, ট্রাকিয়া, ইসোফেগাস রিমুভ করতে হবে। তারপর ইন্টারনাল অর্গান যেগুলি আছে, জেনিটালিয়া, সেগুলি রেকটাম, ইউরিনারি ব্লাডার, এগুলি চেক করতে হবে। এবং যে লাংস, হার্ট, ট্রাকিয়া, ইসোফেগাস, স্টোমাক, এগুলি কিন্তু অবশ্যই থরলি রিমুভ করা, মানে এক্সামিন করে আস্তে রিমুভ করা। আর প্রত্যেকটাই আলাদা আলাদা এক্সামিন করতে হবে। এক্সামিন ডিফারেন্ট অর্গান, স্পেশালি যে পরে দেখো লাংস, হার্ট, ব্রেন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট, এগুলি এক্সামিন করতে হবে আলাদা আলাদা প্রত্যেকটা। লাস্ট দেখো সাবমিশন অফ স্পেসিমেন ইন সাসপেক্ট কেস অফ পয়জনিং। যদি দেখো যে এটা কোনো পয়জনাস কেস হতে পারে, তাহলে তোমাকে ল্যাবে কেমিক্যাল টেস্টের জন্য স্যাম্পল সাবমিশন করতে হবে। যদি সেটা একিউট আর্সেনিক কেস হয়, তাহলে তোমাকে লিভার, কিডনি, এগুলি জানার জন্য, তুমি তো জানো না যখন পোস্টমর্টম করতেছো, তখন তো তুমি জানো না কোন পয়জনিং দ্বারা এটা হয়েছে, তাই না? তুমি যদি সাসপেক্ট করো, যেমন ইন্টেস্টাইনে কি হিমোরেজ যদি পাওয়া যায়, তাহলে ধরে নিতে পারো এটা কি হতে পারে, পয়জনিং এর কেস, তাই না? কিছু কিছু বিষয় আছে তুমি গ্রস পোস্টমর্টম এক্সামিনেশনে বুঝে যাবে যে এটা পয়জনিং করা হয়েছে কিনা। যদি তুমি সাসপেক্ট করো পয়জনিং এর কেস আছে, তখন কি করতে হবে?
তোমার স্যাম্পল শিপমেন্ট করতে হবে। যদি একিউট আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে হয় তাহলে তোমার গাইডলাইন হচ্ছে কি লিভার, কিডনি, স্টোমাক কন্টেন্ট কি করতে হবে, স্যাম্পল হিসেবে সেন্ড করতে হবে। ক্রনিক আর্সেনিক হলে হেয়ার, লিভার এবং ইউরিন সেন্ড করতে হবে। তার মানে তুমি যখন সেন্ড করবা সমস্ত আইটেমই কিন্তু তোমাকে কনসিডার করে সেন্ড করতে হবে। ধরো মানুষের ক্ষেত্রে অনেক সময় যে লাশ তোলে না, এটা যে কেমিক্যাল টেস্টের জন্য, স্টোমাক কন্টেন্ট বিভিন্ন অর্গানগুলি কেমিক্যাল টেস্টের জন্য পাঠানোর জন্য করে আর কি। তখন তো আর এরকম করে না যে একটা অর্গান পাঠায় দেয়, তাই না? তখন বিভিন্ন অর্গানগুলি পাঠায় জাস্ট টু পারফর্ম this or to check whether the animal is died of such kind of poisoning or not. অ্যালকালয়েড যেমন অ্যাট্রোপিন, স্ট্রিকনিন এই দ্বারা যদি পয়জনিং হয় তাহলে লিভার, ইউরিন, ব্রেন, স্টোমাক কন্টেন্ট পাঠাইতে হবে। কপার পয়জনিং যদি লিভার পাঠাইলে চলবে। ক্লোরিনেটেড ইনসেকটিসাইড যেমন অ্যালড্রিন, ডিডিটি, এন্ড্রিন এগুলি দ্বারা যদি করা হয়। ফ্যাট, তোমরা জানো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন যেটা ইনসেকটিসাইড সেগুলি ফ্যাটে ডিপোজিশন হয়ে থাকে, তো ফ্যাট পাঠাইতে হবে। লিভার, স্টোমাক কন্টেন্টও পাঠানো যায়। অর্গানোফসফরাস ইনসেকটিসাইড যেটা প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, ডায়াজিনন যেগুলি দ্বারা আছে সেগুলি ব্লাড, লিভার, স্টোমাক কন্টেন্ট পাঠানো যায়। তার মানে স্টোমাক কন্টেন্ট কিন্তু সব জায়গায় মোটামুটি কমন আর কি। সায়ানাইড, স্টোমাক কন্টেন্ট, লিভার, ব্লাড। নাইট্রেট, নাইট্রাইট পয়জনিং যদি হয় স্টোমাক কন্টেন্ট, লিভার এবং ব্লাড। সোডিয়াম ক্লোরাইড পয়জনিং এর ক্ষেত্রে যদি হয় তাহলে কি ব্লাড, ব্রেন, স্টোমাক কন্টেন্ট এগুলি শিপমেন্ট করতে হবে জাস্ট টু চেক দ্য কেমিক্যাল টেস্ট। এতটুকুই পড়ানো ছিল আমাদের আজকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা ফরেনসিক মেডিসিনের বিষয়গুলি মোটামুটি আমরা দেখলাম আর কি। ফরেনসিক মেডিসিন এখানে 3টা অংশ আছে দেখো, ফরেনসিক মেডিসিন, জুরিসপ্রুডেন্স এবং অ্যানিমাল ওয়েলফেয়ার। আমরা ফরেনসিক মেডিসিনের বিষয়গুলি এগুলি আলোচনা করেছি। এরপর জুরিসপ্রুডেন্স মানে কি আমরা কি করব, তাই না? আমরা কি করব, আমাদের এথিক্স, ভেট হিসেবে আমরা এথিক্স সেটা পড়বো। তারপর আমরা কিছু বিষয় দেখবো অ্যানিমাল ওয়েলফেয়ার সংক্রান্ত। বাই দিস টাইম আমরা অ্যানিমাল ওয়েলফেয়ারের কিছু ল সম্পর্কে পড়েছি, তাই না? জি স্যার। এখন শীট তোমাদের, তাই না? শীটের বিষয়টা স্যার এটা লেকচার শেষ হলে স্যার এই শীটটা দিয়ে দেন। এটা ডিটেলস শীটটা আমার এখানে নাই আর কি। তোমরা এখন নিলে এটার স্লাইডটাই নিতে পারবে আর কি। স্লাইডে যেগুলি আছে এগুলি করতে পারবা। ডিটেল ডিসক্রিপটিভ এটা আমার এখানে নাই। আমার অফিসের কম্পিউটার, আমি অফিসে। কোনটা তোমরা প্রেফার করো বলো? স্যার এখন স্যার আপাতত ডিটেলটা এটা হলেই দিয়ে দেন। ভালো হতো, এখন আপাতত এটা দিতে পারেন। আচ্ছা আমি ডিটেলটা দেখি কালকে অফিসে গিয়ে, ঠিক আছে? কালকে জি তোমরা যে কোনো একজন আমাকে একটু রিমাইন্ডার দিও, হ্যাঁ? আইদার ডিটেলস জি অফ স্যার। দেখতে হবে আচ্ছা ঠিক আছে। অফিস কম্পিউটারে। ঠিক আছে, আমরা মনে হয় যে বেশ পড়াইছি আর কি। এরপর জুরিসপ্রুডেন্স এবং অ্যানিমাল ওয়েলফেয়ার আর কি। কারো কোনো কোশ্চেন আছে? স্যার মেডিসিনের শিটগুলা কি একসাথেই দিবেন এটার সাথে? হ্যাঁ, কালকে আমাকে একটু একটু জাস্ট একটু রিমাইন্ডার দিও। হ্যাঁ, মেডিসিনের জি শিটটা স্যার। তোমরা তোমরা ওই যে এর থেকে পড়তে পারবে, তোমাদের কোনো বই নাই না? এই
কম্পানিয়ন অ্যানিমালের কোনো বই? স্যার আমাদের কাছে লার্জ অ্যানিমাল মেডিসিনের বই আছে কিন্তু পেট অ্যানিমাল মেডিসিনের বই নাই। Create animal medicine.